আচ্ছা, আজকে হচ্ছে সাকফাইনের আপনার থিওরি শেষ করব। তো থিওরি শেষ করতে হলে আমি গত ক্লাসের পড়াগুলো আবার একটু রিভিউ করে দিব, কারণ এইভাবে বারবার রিভিউ করলে আপনার মাথায় সেট হয়ে যাবে এবং আপনি একটা সময় পারবেন। যেহেতু আপনি ধারা পারেন, আশা করছি আপনি এমসিকিউ রিটেনও পারবেন। শুধু হচ্ছে ওই ধারাটা ওখানে অ্যাডজাস্ট করে দেওয়া। আর আমাকে একজন সংশোধনী থেকে ফোকাস করতে বলছেন। সংশোধনী আমি গত ক্লাসে পড়াইছি, তারপরও আমি সংশোধনীটাই আগে দেখাবো, কারণ এটা সম্পর্কে আপনারা খুবই নতুন, বা বাজারের কোনো বইয়ের মধ্যে ওভাবে ক্লিয়ার করে জিনিসগুলা আপনার দেওয়া নাই। তো সংশোধনীটা আমি আবার একটু আলোচনা করে দিচ্ছি, যারা এখনো মিস করছেন আপনারা একটু মিলিয়ে নিবেন। এটা হচ্ছে সংশোধনীর একটা চার্ট, যে সংশোধনী থেকে আমরা কি করবো। সাক্ষ্য সংশোধনী থেকে, তো সাক্ষ্য সংশোধনী থেকে আমরা ডিজিটাল রেকর্ড, ইলেকট্রনিক রেকর্ডের সংজ্ঞা পড়বো। আর এই ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ড আদালতে কিভাবে প্রমাণ করা যায় এই বিষয়টা কনফার্ম করব। এটা হচ্ছে 65 ক মানে এ বি 65 তে দেওয়া আছে। আর এই যে ডিজিটাল রেকর্ড, এটা প্রমাণ করার বিষয়ে এটা হচ্ছে আপনার গ্রহণযোগ্যতাটা কিভাবে কনফার্ম করব। ঠিক আছে, 65 গ্রহণযোগ্যতার বিষয়ে আলোচনা করা আছে। এটা হচ্ছে শিরোনাম এবং এটার আলোকে আমরা এটা পড়বো। আর ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তুতে মৌখিক স্বীকৃতি, এটা আমরা জানি যে মৌখিক স্বীকৃতিটা প্রাসঙ্গিক যদি হচ্ছে ডিজিটাল রেকর্ডের খাঁটিত্ব নিয়ে প্রশ্ন উঠে। আচ্ছা, ওইটা ওখানে চলে গেল। আর হচ্ছে ডিজিটাল রেকর্ডের অনুমান সংক্রান্ত কিছু ধারা আছে, এই ধারাগুলো ডিজিটাল রেকর্ডের অনুমানকে কনফার্ম করছে। তারপর ফরেনসিক রেকর্ড, ফরেনসিকের কিছু বিষয় আছে। শারীরিক ফরেনসিক প্রমাণ, এখান থেকে সংজ্ঞা পড়বো। আদালতে গ্রহণযোগ্যতা এবং মতামত। তারপর শারীরিক ফরেনসিক ইস্যুতে প্রমাণের নীতি, এই বিষয়গুলো আমরা দেখবো। তো এখন বিস্তারিত আমরা চলে যাচ্ছি। আর সংশোধনী থেকে যদি আপনার প্রশ্ন আসে, তাহলে এই প্রশ্ন বাইরে আর আসার মতো কিছু নাই। সংশোধনীতে আমি যে প্রশ্নগুলো সেট আপ করেছি এগুলো আবার একটু মিলিয়ে নেন, কারণ এখান থেকে 5 মার্কের একটা প্রশ্ন আপনি ইজিলি পেয়ে যাবেন। কারণ সংশোধনী আসার পরে আর কোনো প্রশ্ন হয় নাই, বিকজ এটা 2022 সালে হয়েছে, এখনো পর্যন্ত পরীক্ষা আসে নাই। আপনাদের পরীক্ষায় সংশোধনী থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা শতভাগ। তো সেই জন্য সংশোধনীকে কোনোভাবেই আপনার অ্যাভয়েড করা যাবে না। এটা হচ্ছে গিয়ে আমার বক্তব্য। সংশোধনীটা কোনোভাবেই আপনি কি করতে পারবেন না, অ্যাভয়েড করতে পারবেন না। তো সংশোধনী থেকে আমাদেরকে যে বিষয়গুলা কনফার্ম করতে হবে, এটা হচ্ছে একটা, দেখবেন প্রশ্ন যে সাক্ষ্য আইন সংশোধন 2022-এর আলোকে ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝে, এটা সবাই জানেন, পারবেন। এই ধরনের রেকর্ড আদালতে কিভাবে প্রমাণ করা যেতে পারে এবং এর গ্রহণযোগ্যতার শর্তাবলী আলোচনা করো। এই প্রশ্নটার উত্তর আমি এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। এটা পড়লে আপনি এটার উত্তরটা পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে, সাক্ষ্য আইন সংশোধন 2022-এর আলোকে ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝে, এই ধরনের রেকর্ড আদালত কিভাবে প্রমাণ করা যেতে পারে, এর গ্রহণযোগ্যতা শর্তাবলী। আমি আপনার বলেছি গত ক্লাসে যে ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ডের সংজ্ঞা, এই সংজ্ঞাটা হচ্ছে এটা। আর সহজভাবে বলতে গেলে যে ইলেকট্রনিক মাধ্যমে ধারণ করা যে কোনো তথ্য বা উপাত্তই হচ্ছে ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড। আর এই ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ডের প্রমাণের যে বিষয়টা, এটা বলা হয়েছে 65 প্রমাণের বিষয়টা। ডিজিটাল রেকর্ড আপনি প্রমাণ করবেন, এটা বলা আছে 65 আর এই প্রমাণটা গ্রহণযোগ্যতা পাবে যদি 65 অনুযায়ী আপনার বিকে ফলো করে যদি করা হয়। ঠিক আছে, তো 65 এটা মূলত একটা নির্দেশিকা দিয়ে দিয়েছে প্রমাণের, বলে দিয়েছে যে 65 অনুযায়ী আপনার আদালতে প্রমাণ যদি আপনি দাখিল করতে চান, তাহলে 65 বিয়ের শর্ত মানতে হবে, শর্ত মেনে আপনার সেটা করতে হবে। তাহলে 65 বিয়ের শর্ত মেনে যদি আপনি ডিজিটাল রেকর্ডটা আপনার সংরক্ষণ করা হয়, সেই ক্ষেত্রে আপনার প্রমাণটা করতে পারবেন আপনি। তাহলে 65 শর্ত জুড়াই দিচ্ছে যে 65 অনুযায়ী আপনার সেটাকে কি করতে হবে, আপনার অ্যাপ্রুভাল নিতে হবে। গ্রহণযোগ্যতাটা পাইতে হলে 65 কে ফলো করতে হবে। তো 65 কি বলা আছে, 65 আপনার যে বিষয়টা বলা আছে, যে 65 বলা আছে যে যদি কোনো ডিজিটাল রেকর্ডে থাকা কোনো তথ্য কাগজে মুদ্রিত বা কম্পিউটার দ্বারা প্রস্তুত করা হয়, মানে একটা কম্পিউটারে বা একটা ডিজিটাল ডিভাইসে যদি কোনো তথ্য থাকে, সেই তথ্যটাকে যদি আমরা কাগজ আকারে প্রিন্ট দেই, সেই তথ্যটাকে, ডিজিটাল ইনফরমেশনটাকে সেই প্রিন্ট দেই, তাহলে সেটা নির্দিষ্ট আপনার শর্তাবলী, যেমন
তথ্য যেটা সংরক্ষণ করছেন সেটা নিয়মিত সংরক্ষিত হইতে হবে। তথ্য যেটা সংরক্ষণ করছেন সেটা নিয়মিত কি হইতে হবে, সংরক্ষিত হইতে হবে। তারপর হচ্ছে আপনার দৈনন্দিন কার্যক্রমে সংরক্ষণ করতে হবে, কম্পিউটার সঠিক থাকতে হবে, ত্রুটি থাকা যাবে না, এগুলো থাকতে হবে। আর এগুলো যদি থাকে তাহলে আপনার আদালতে যদি আপনি প্রমাণ দাখিল করতে যান সেক্ষেত্রে মূল রেকর্ডটা লাগবে না। যেমন যদি কোনো ডিজিটাল ডিভাইস যেমন ভিডিও, অডিও, ডিভিডি, পেন ড্রাইভে থাকা আপনার কম্পিউটারে তৈরি বা সংরক্ষিত হয় তাহলে তার কপি কাগজে যদি ছাপা হয় তাহলে সেটা মূল দলিলের মতোই আপনার প্রমাণ হিসাবে কাজ করবে। এখানে মূল নথি উপস্থাপন ছাড়াই আপনি সেটাকে গ্রহণযোগ্য করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে কম্পিউটারে যে বিষয়টা আপনার ডিজিটাল তথ্য আদালতে গ্রহণযোগ্য যদি আপনি করতে চান কম্পিউটার আউটপুট হিসাবে, সেটার 4টা শর্ত আপনার খেয়াল রাখতে হবে। যে ডেটা যেটা ডিভাইসে আপনার সংরক্ষিত হচ্ছে সেটা যেন নিয়মিত ভাবে সংরক্ষিত আপনার সংরক্ষিত হয়। কম্পিউটারে যদি কোনো তথ্য সংরক্ষিত হয়, হইতে পারে সিসিটিভি ফুটেজ অথবা অন্যগুলা, সেটা নিয়মিত ভাবে সংরক্ষিত হইতে হবে এবং স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার হইতে হবে এবং কম্পিউটারে কোনো ত্রুটি থাকা যাবে না। ত্রুটি থাকলে দেখা যায় তথ্যের ম্যানিপুলেশন হয়ে যেতে পারে, সেটার দিকেও খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আর কপিটা সঠিক হবে, যেটা কম্পিউটারে ঢুকছে সেটাই কি বের হয়েছে কিনা, এই বিষয়গুলো যদি কনফার্ম করা যায় তাহলে আপনার সেটা আহ আহ, হচ্ছে 65 বিয়ের শর্তগুলা মানবে। আর এই শর্তগুলা মেনে যদি আপনি কোনো দলিল দাখিল করেন তাহলে 65 এ অনুযায়ী সেই বিষয়টা প্রমাণ করার সুযোগ থাকছে। আর একাধিক কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে সবগুলাকে মিলিয়ে একটা কম্পিউটার হিসেবে কাজ করছে এটা ধরা হবে। আর এই যে আপনি যেই তথ্যটা আপনি হচ্ছে আদালতে আপনি দাখিল করবেন, সেই ডিজিটাল ইনফরমেশনের যে তথ্যটা আদালতে দাখিল করবেন সেটা অবশ্যই দায়িত্বশীল ব্যক্তি দ্বারা সার্টিফাইড হইতে হবে। ঠিক আছে? এবং এই সার্টিফিকেটে কি থাকতে হবে, এই সার্টিফিকেটে থাকবে যে ডিজিটাল তথ্যটি কি এবং কিভাবে এটা তৈরি করা হয়েছে। যে ডিজিটাল তথ্যটা আপনি আদালতে প্রমাণ হিসেবে দাখিল করতে যাচ্ছেন ওই ডিজিটাল তথ্যটা আপনার একজন দায়িত্বশীল ব্যক্তি দ্বারা সার্টিফাইড হইতে হবে। আর এইটা কোন ডিভাইস থেকে তৈরি হয়েছে, কম্পিউটার থেকে তৈরি হয়েছে না আদার্স কোনো ডিভাইস থেকে তৈরি হয়েছে, এই বিষয়টা লেখা থাকবে এই সার্টিফাইড কপিতে। এবং হচ্ছে কোন ডিভাইস ব্যবহার করা হয়েছে এবং উপরের যে শর্তগুলা বলছি এই যে নিয়মিত ব্যবহার হয়েছে, হ্যাঁ, এই শর্তগুলা আপনার মানা হয়েছে কিনা এই বিষয়টা ওইখানে কনফার্ম করা হবে। ঠিক আছে? তাহলে আপনার এই ডিজিটাল রেকর্ডটাকে আপনি আদালতে প্রমাণ হিসেবে দাখিল করতে পারবেন। 65 বি এর শর্ত ফিল আপ করে 65 এ দিয়ে সেই তথ্যটাকে আদালতে দলিল হিসেবে আপনি দাখিল করতে পারবেন। তো কয়েকজনের সমস্যা ছিল, এখন কি আপনাদের সমস্যাটা সলভ হয়েছে? যে পরীক্ষায় যদি আসে যে ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝো, এই ধরনের রেকর্ড আদালতে কিভাবে প্রমাণ করা যেতে পারে এবং এর গ্রহণযোগ্যতা শর্তাবলী আলোচনা করো, এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। এবং এই প্রশ্নটা আপনারা ভালো করে পড়ে ফেলবেন। অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে সাক্ষ্য আইন আপনার 2022-এর আলোকে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝো, এই ধরনের রেকর্ড আদালতে কিভাবে প্রমাণ করা যেতে পারে এবং গ্রহণযোগ্যতার শর্ত একই জিনিস, জাস্ট একটু ই করে আসতে পারে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আপনি 65 দিবেন। আর যদি ডিজিটাল রেকর্ড প্রমাণ না বলে শুধু একটা দলিল প্রমাণের বিষয় বলে তাহলে তো 61 থেকে আপনি 66 পর্যন্ত দিয়ে দিবেন। আর 61 থেকে 66 হচ্ছে শুধু নর্মাল দলিল, আর হচ্ছে 65 A, B এটা হচ্ছে ডিজিটাল দলিল প্রমাণের বিষয়টা। ক্লিয়ার সবাই আমরা এই বিষয়টা, নাকি আর কোনো জটিলতা আছে? যদিও গত ক্লাসে আলোচনা করছি, বুঝছেন? ভাইয়া ক্লিয়ার। এই প্রশ্নটা আসতে পারে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় যেটা যে ডিজিটাল রেকর্ডের বিষয়ে, যেহেতু ডিজিটাল রেকর্ড করছে, ডিজিটাল রেকর্ডের বিষয়ে মৌখিক স্বীকৃতির প্রাসঙ্গিকতা বা এটা কি গ্রহণযোগ্য, ডিজিটাল রেকর্ডের বিষয়ে মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে কি যাবে না। তো ডিজিটাল রেকর্ডের বিষয়ে 22-এর কত বলছে যে মৌখিক স্বাক্ষর দেওয়া যাবে যদি ডিজিটাল রেকর্ডের খাদিত্ব নিয়ে প্রশ্ন উঠে। শেষ। এই কনসেপ্টটা থাকলে আপনি তখন লিখে আসবেন, লিখে আসলে আপনি নাম্বার পেয়ে যাবেন। এখন ডিজিটাল রেকর্ড হিসেবে ভিডিও ফুটেজ দিতে পারে, যে ভিডিও ফুটেজটা আদালতে কি প্রাসঙ্গিক কিনা। ডিজিটাল রেকর্ডের খাঁটিত্ব বা এই শুনতে পাচ্ছেন এখন?
জি ভাইয়া পারবো। জি 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 ভাইয়া, আচ্ছা, শুনতে পাচ্ছি। ডিজিটাল রেকর্ডের খাঁটিত্ব বা বিশুদ্ধতা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে সেই ডিজিটাল রেকর্ড সম্পর্কে আপনি কি করতে পারবেন? মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। এগুলা হচ্ছে সংশোধনী থেকে খুব ইম্পর্টেন্ট টপিক। তারপরেও সংশোধনীর আরো যে টপিক আসতে পারে, ডিজিটাল তথ্য আদালতে কখন প্রমাণ হিসেবে গণ্য হতে পারে, সাক্ষ্যায়নের নিয়ম দিয়ে এটা বুঝাই দাও। এই একই জিনিস 65 খ, ঠিক আছে? 65 খতে যেভাবে বলা আছে সেভাবে যদি সংরক্ষণ করা হয় ডিজিটাল ইনফরমেশনটাকে, ডিজিটাল তথ্যটাকে, তাহলেই সেটাকে প্রমাণ হিসেবে আপনি আদালতে দাখিল করতে পারবেন। আদারওয়াইজ আপনি দাখিল করতে পারবেন না, কারণ সেটা আপনার এই ডিজিটাল রেকর্ডের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতাকে মিট করে নাই। ঠিক আছে? মিট না করলে নিয়মিত ব্যবহার, স্বাভাবিক প্রক্রিয়া, কম্পিউটার প্রতিলিপি থাকা এবং সঠিক প্রতিলিপি, কম্পিউটারে যে তথ্যটা সেভ হয়েছে বা যে তথ্যটা ঢুকেছে সেই তথ্যটাই আপনার সঠিক কপি হিসেবে সেই তথ্যটাই থাকতে হবে, আর না হলে কিন্তু হবে না। সঠিক প্রতিলিপি থাকতে হবে ডিভাইসে যেটা আপনার সংরক্ষণ হয়েছে বা ঢুকানো হয়েছে। আর সার্টিফাইড কপি তো থাকছেই, একই জিনিস। তারপর ডিজিটাল রেকর্ডের বিষয়ে আদালত কি অনুমান করতে পারে? অনুমান টপিকটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও দেখে নেবেন। ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে? আর নর্মাল অনুমান, আর এটা হচ্ছে ডিজিটাল অনুমান। ডিজিটাল রেকর্ডের বিষয়ে অনুমান 81 ক, 85 ক, 85 খ, 90 ক। ঠিক আছে? মানে ডিজিটাল ফরম্যাটে যদি চুক্তিটা থাকে, যেমন আমরা জানি আমুক্তার নামা 85, যেটা পাওয়ার অফ অ্যাটর্নি, এখন ওইটা যদি ডিজিটাল আকারে চুক্তি হয় তাহলে 85 ক। ঠিক আছে? এটা সম্পর্কে এখানে বলা আছে। আর 85 খ আর হচ্ছে 90 ক, 5 বছর পুরাতন ডিজিটাল রেকর্ড। আচ্ছা, এখন এখানে বেশ কিছু টিকা দেওয়া আছে। এই টিকাগুলা গত ক্লাসে আলোচনা করছি, যার জন্য আজকে আর আলোচনা ডিটেলস আমি করবো না। তখন দু চারজন ফোন দিয়েছিলেন যে আপনারা ডিজিটাল রেকর্ডটা এখনো ভালো করে বুঝতেছেন না, যার জন্য আজকে আবার একটু রিপিট করছি আর কি। তাহলে আশা করছি যে আপনাদের জটিলতা এখন আর থাকবে না। তারপর আপনি যে একবার যদি রেকর্ড ভিডিও দেখে নেন তাহলে আর জটিলতা আরো কমে যাবে। ঠিক আছে? তাহলে ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ড কি, এদের প্রমাণের যে বিষয়টা, এটা ওই ওই প্রশ্নটাই 65 ক খ দিয়ে যেটা, এটা এখানে আসবে। শারীরিক বা ফরেনসিক প্রমাণ কি এবং এই বিষয়ে বিশেষজ্ঞের মতামত এবং আদালতের অনুমান, মানে দুইটা বিষয় এখানে কনফার্ম করা হচ্ছে। একটা হচ্ছে শারীরিক বা ফরেনসিক বিষয়ে বিশেষজ্ঞের মতামত, আর একটা হচ্ছে শারীরিক বা ফরেনসিক বিষয়ের অনুমান। তার মানে দুইটা সেকশন থেকে আপনার এই বিষয়টাকে কনফার্ম করে। অনুমানের একটা সেকশন আছে, বিশেষজ্ঞের মতামতের একটা সেকশন আছে, আবার শারীরিক বা ফরেনসিক বিষয়ের তুলনা, এটার জন্য আর একটা সেকশন আছে। তাহলে তিনটা সেকশন মিলিয়ে আপনাকে এই কাজটা করতে হবে। তারপর ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল স্বাক্ষর সনদ, এটা যদি পারেন দেখে নিন। ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আদালতের অনুমানের নীতি, আর জেরাই সাক্ষীকে আইনসম্মত প্রশ্ন করার সীমা। ঠিক আছে? এবং দর্শনের মামলায় বিধি নিষেধ, এটাও বলা আছে। এখানে কি আপনার রিটেন পরীক্ষা আর কিছু না, এগুলো মুখস্থ না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করা, আর কিছু না। ঠিক আছে? ওই যে দেখেন, যারাই আইনসম্মত প্রশ্ন জিজ্ঞাসা, এবং এটা 146 ধারা দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে। তারপরে এই প্রশ্নটাও আপনার সংশোধনী থেকে আসতে পারে যে শারীরিক বা ফরেনসিক প্রমাণ বলতে কি বুঝেন, এইটার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা এবং বিশেষজ্ঞের মতামত কতখানি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে শারীরিক বা ফরেনসিক প্রমাণের সংজ্ঞা আপনার 3 ধারাতে পাবেন আপনি। এই যে শারীরিক বা ফরেনসিক প্রমাণ হলো এই যে আপনার এখানে যেগুলো দেওয়া আছে, রক্ত, স্পার্ম, চুল, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, হাতের চাপ, পায়খানা, এইগুলার উপাদান যেগুলো যেখানে অপরাধ সংঘটিত হয়েছে, সেই অপরাধী বা ভিকটিমের সাথে যোগসূত্র যদি থাকে, সেটা আপনার কোনো ঘটনা প্রমাণ বা মিথ্যা প্রমাণিত করতে এই বিষয়টা শারীরিক বা ফরেনসিক প্রমাণ যথেষ্ট ভূমিকা রাখে। কারণ ওই যে এই যেখানে অপরাধটা হয়েছে ওখানে যদি ভিকটিমের, ঠিক আছে, যেখানে অপরাধটা হয়েছে ওখানে যদি ভিকটিমের কোনো স্যাম্পল থাকে, তাহলে সেই স্যাম্পলটাকে আপনার যাকে ভিকটিম বলে আপনার দাবি করা হচ্ছে তার ইয়ের সাথে, ব্লাডের সাথে যদি আপনার ডিএনএ টেস্ট বা অন্যান্য টেস্ট করা যায় ফরেনসিক ল্যাবের মধ্যে, তাহলে কিন্তু এখান থেকে প্রমাণটা বের হয়ে আসে এবং এইভাবে আমরা প্রমাণটা করতে পারি। আর এই আপনার আদালতের গ্রহণযোগ্যতা এবং বিশেষজ্ঞের মতামত, এটা বলছে আপনার 45-এর পথে। ঠিক আছে? আর তুলনা, যেটা শারীরিক ফরেনসিক একটার সাথে আরেকটা তুলনাটা, বলছে 73-এর পথে। ঠিক আছে? আর খতে। অনুমান, যেটা শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে অনুমান, এটা বলছে 89-এর পথে। তাহলে তিনটা ফ্যাক্ট আপনাকে মনে রাখতে হবে: শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞের মতামত, শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে আপনার অনুমান, আর হচ্ছে শারীরিক বা ফরেনসিক প্রমাণের তুলনা। হ্যাঁ, বলেন। ঠিক আছে?
তাহলে তিনটা জায়গা থেকে তিনটা ধারা আপনাকে কনফার্ম করতে হবে। আর শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য কি প্রত্যক্ষ সাক্ষ্যের চেয়ে অধিক নির্ভরযোগ্য হতে পারে কিনা, এখানে একটা যুক্তি দেওয়া আছে। তো আমার মতামত, আমার এই যুক্তিগুলো পড়লে আপনি বুঝে যাবেন। ঠিক আছে, শারীরিক বা ফরেনসিক প্রমাণ এটা অবশ্যই বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি, এখানে মিথ্যা হওয়ার সম্ভাবনা খুব কম, আর এখানে হচ্ছে সবকিছুই সত্যতা এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসটা পাওয়া যায়। ঠিক আছে, এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়, এই জন্য এটার সুবিধা শারীরিক বা ফরেনসিক প্রমাণ, এবং এটা বস্তুনিষ্ঠ। আর প্রত্যক্ষ সাক্ষ্য যেটা, এটা হচ্ছে আপনার এখানে মানুষ ভুলও দেখতে পারে, মিথ্যা কথা বলতে পারে, যে প্রত্যক্ষ দেখছে এটা ব্যক্তিগত ত্রুটি থাকতে পারে, মানসিক চাপ থাকতে পারে, চাপের কারণে ভুল হইতে পারে বর্ণনায়। কিন্তু ফরেনসিক সাক্ষ্য যেটা, এটা আপনার এই আপনার ত্রুটিমুক্ত নয়, তারপরেও ফরেনসিক সাক্ষ্যের ক্ষেত্রে অনেকটাই কি ত্রুটি মুক্ত করার সুযোগ আছে, যেটা হচ্ছে আপনার এই কারণে আপনার হচ্ছে যেহেতু বৈজ্ঞান সম্মত উপায়ে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্যটা তৈরি করা হচ্ছে, সেজন্য শারীরিক বা ফরেনসিক সাক্ষ্যটাই আমার মনে হয় যে প্রত্যক্ষ সাক্ষ্যের চেয়ে বেশি মূল্যায়ন করা উচিত। ঠিক আছে, এই বিষয়টাকে জাস্ট হচ্ছে আপনার লিখে ফেলবেন, ওকে, যদি এরকম প্রশ্ন আসে। আচ্ছা, তারপর হচ্ছে ডিজিটাল স্বাক্ষর, এটা খুব গুরুত্বপূর্ণ না, এটা দরকার পড়বে। আর ডিজিটাল স্বাক্ষর এটাও দরকার নেই, এটা যারা অ্যাডভান্স করবেন তারা দেখে রাখবেন। আর একটা হচ্ছে আপনার জেরাই সাক্ষীকে আইনসঙ্গত প্রশ্ন জিজ্ঞাসা করার সীমা। ঠিক আছে, এটা আপনার 146 ধারাতে আপনার যে বিষয়গুলো বলা আছে, যে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা পরীক্ষা, সাক্ষীর সত্যতা যাচাই করা, এই বিষয়গুলোকে অধ্যয়ন করছে। আর হচ্ছে এটা দেখবেন। আর আর কি, আর হচ্ছে 45-এ প্রতিস্থাপিত হওয়ার পর বিশেষজ্ঞের মতামত। ঠিক আছে, তো আপনার আমরা তো জানি যে সাক্ষ্য আইনে একটা ধারা প্রতিস্থাপিত হয়েছে, সেটা হচ্ছে 45 ধারা। ঠিক আছে, তো 45 ধারাতে 13টা বিষয় আছে, বিদেশি আইন, বিজ্ঞান, এরকম। এই বিষয়টা করবেন। এই বিষয়টা তো আমি আর এখন বলার দরকার নাই, এটা আপনাকে একটু মুখস্থ করতে হবে। যেটা মুখস্থ জিনিস বুঝবেন, বুঝে আপনাকে কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। তারপর 45-এর পর বিশেষ বিধান আছে, বিশেষ আপনার বিধানগুলো আপনি এখান থেকে করবেন। বিশেষজ্ঞ আদালতে সাক্ষ্য দেওয়ার আগে আদালতের অনুমতি নিবে। ঠিক আছে, এটা হচ্ছে বিশেষ বিধান। এই বিশেষ বিধানগুলো এখান থেকে একটা রিডিং দিলে আপনার হয়ে যাবে। আমি আর এগুলো পড়ে সময় নষ্ট করবো না, যদি শীট দিয়ে দেবে শীট থেকে আপনি পড়বেন। আর দর্শন বা দর্শনের চেষ্টা 146-এর 3 ধারাতে আপনার এই বিষয়টা বলা আছে যে তার হচ্ছে অনৈতিক যৌন আচরণ সম্পর্কে কি করা যাবে না, প্রশ্ন করা যাবে না। যদি প্রয়োজন হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। আর 155 উপধারাটা বাতিল হয়ে গেছে, বাতিল হয়ে 146-এর 3 উপধারাতে আপনার এই বিষয়টাকে একটু যুক্ত করে দিচ্ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে বিষয়। এই সংশোধনী সংশোধনী থেকে আর কিছু নাই আসার মতো। ঠিক আছে, সকল সংশোধনী আমি এখানে কনফার্ম করে দিচ্ছি, এর বাইরে আর সংশোধনী থেকে কোনো প্রশ্ন হওয়ার সুযোগ নেই এই বছর। এবছর কেন, সব বছর। ঠিক আছে, আসলে এগুলো থেকে আসবে এবং আপনি পারবেন যদি আপনি এই টপিকটা পড়ে ফেলেন এভাবে। আচ্ছা, এখন হচ্ছে 7 পয়েন্টটা রেডি হয়ে গেছে, ডকুমেন্টটা আপনারা চাইলে কালকে থেকে দিতে পারবেন। ঠিক আছে, কয়েকজন আমার সাথে যোগাযোগ করছেন, আমি বলছি আগামীকাল দিব। আপনি যদি 7 পয়েন্টের এই হ্যান্ড নোটটা নিতে চান তাহলে আপনি কুরিয়ারে সংগ্রহ করতে পারবেন। আর যদি আপনি একসাথে নিতে চান সেক্ষেত্রে আপনাকে হয়তো বা 5-7 দিন, 5-6 দিন অপেক্ষা করতে হবে। আর যদি আপনি একটা 7 পয়েন্টে যদি একটু ক্রিটিক্যাল, আপনি এটা নিয়ে আবার পড়া শুরু করতে পারেন। ঠিক আছে, পড়া শুরু করেন। আর এর মধ্যে আমি বাকি 6টা একসাথে আহ, 3-4 দিন সময় নিয়ে বাকি 6টা পাঠিয়ে দিব। আপনি 7 পয়েন্টটা শেষ করে ফেলেন, যেহেতু এটা একটু জটিল অন্যান্য আইনের তুলনায়। যদিও ছোট আইন, কিন্তু এখানে অনেক পড়া আছে। ঠিক আছে, এই কাজটা করতে পারেন। আপনি কালকে যারা যারা লাগবে আমাকে একটু মেসেজ দিয়ে দিয়েন, কুরিয়ার করে পাঠিয়ে দিব 7 পয়েন্ট। তারপর বাকি 6টা একসাথে দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা চলে যাব, সংশোধনী শেষ করে ফেললাম। এগুলাই জাস্ট মুখস্থ বলতে কিছু নাই, হ্যাঁ, জাস্ট হচ্ছে টপিকটাকে মাথায় নেওয়া। রিটেন তো এখন মুখস্থ করে আপনি পারবেন না, কনসেপ্টটা রাখবেন আর হচ্ছে মাথায় থাকবে, আপনি খাতায় একটু টুকে টুকে লিখে যাবেন, শেষ। আচ্ছা, এখন আরেকটা টপিক দেখবো আমরা। আদালত কি কোনো ঘটনার অস্তিত্ব আছে অনুমান করতে পারে? যদি পারে, কোন ঘটনাগুলোর ক্ষেত্রে পারে বলেন, কত দ্বারা? ধারাটা বুঝতে পারলে অ্যান্সার শেষ, 3 মার্কের প্রশ্ন আসবে এটা।
আদালত কি কোনো ঘটনার অস্তিত্ব আছে অনুমান করতে পারে কিনা? 114। যদি পারে তবে ঘটনাগুলো কোন ঘটনার ক্ষেত্রে পারে? এটা হচ্ছে 114 ধারা, সাক্ষ্য আইনের 114 ধারা। এখানে আপনার 9টা ফ্যাক্ট আছে, এই 9টা ফ্যাক্ট আপনাকে একটু মনে রাখতে হবে। সহজ ভাষায় দিয়ে দিছি। এই 9টা ফ্যাক্টের ক্ষেত্রে আদালত কি করতে পারে? কোন ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে। ঠিক আছে, জাস্ট হচ্ছে 9টা ফ্যাক্ট দিয়ে দিতে হবে। 2 মার্ক বা 3 মার্কের একটা প্রশ্ন আসতে পারে লেজ লাগিয়ে। তো অনেকেই এটা দিলে দেখা যায় অনেকেরই ঝামেলা তৈরি হবে, কারণ অনেকেই পড়বে না, কারণ এই প্রশ্নটা এখনো ওভাবে আসে নাই যেভাবে আসার কথা ছিল। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনাকে একটু বুঝে শুনে কি করতে হবে, করতে হবে। তাহলে বলবেন যে হ্যাঁ, সাক্ষ্য আইনের 114 ধারা অনুসারে আদালত কিছু ঘটনার অস্তিত্ব প্রমাণ করতে পারে। আসলেও পড়বেন, না আসলেও পড়বেন, কোনো টপিক বাদ দিবেন না। বিগত বছর কি চলে আসলো কি আসলো না, ওই 2টা প্রশ্ন বাদ দেওয়ার দরকার নাই। আবারও আসতে পারে, প্রবলেম চলে আসতে পারে এদিক থেকে। আর এই 114 ধারা লিখতে অনেকগুলা ধারার আপনার হেল্প, অনেকগুলা ধারার সাথে 114 ধারাও যায় অনেক ক্ষেত্রে। এটাও আমরা একটা প্রবলেম অ্যানালাইসিস করেছি। তো আদালত কি কোনো ঘটনার অস্তিত্ব আছে অনুমান করতে পারে, এটা আসলে 114 ধারা দিয়ে অ্যান্সারটা হবে। এখানে বলছে যে চুরির পর চুরাই মাল যার দখলে থাকে সে দখলের কারণ না দেখালে সে চোর বা চুরাই মাল গ্রহীতা। ঠিক আছে, যদি তার কাছে পাওয়া যায় আদালত অনুমান করতেই পারে এটা। সহযোগীর বিবৃতি বিশ্বাসযোগ্য না হলে, প্রয়োজনীয় তথ্য দ্বারা সমর্থিত না হলে আদালত সেটা অনুমান করতে পারে। তারপর এইভাবে আপনার স্বীকৃত বা হস্তান্তরিত বিল উপযুক্ত মূল্যের বিনিময় হয়েছে, জাস্ট এখানে আপনার এই কিছু ফ্যাক্ট কি করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে, এটা আপনাদের একটু কষ্ট করে আপনার করতে হবে। বিচার বিভাগীয় ও সরকারি কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে, জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবেন এই টপিকটা, এই প্রশ্নটা, আর কিছু না। তাহলে আমাদের এই টপিকটা শেষ হয়ে গেছে। আর গত ক্লাসে আজকে সবগুলা টপিক সম্পর্কে আমি একটা সম্যক আবার আইডিয়া দিয়ে দিব। জাস্ট হচ্ছে আপনাকে টপিক ধরে বুঝতে হবে যেটা কোন ধারা দিয়ে যাবে, এটা ধরতে পারলে আপনার হচ্ছে কিছু না কিছু লিখে আসতে পারলে আপনার কাজ শেষ, আপনি পরীক্ষায় পাশ করে ফেলবেন। বিচারিক কার্যক্রমে কিছু প্রশ্ন করা কেন যায় না? আদালত কিভাবে সিদ্ধান্ত নিবে একটা প্রশ্ন সঠিক বা অনুচিত? আর সাক্ষীকে প্রশ্ন করার জন্য আপনার বিচারকের সাধারণ ক্ষমতায় কি কি সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, এটা গতকালকেও বলছিলাম, আজকেও আবার বলতেছি। বিচারিক কার্যক্রমে কিছু প্রশ্ন করা যায় না, এর কারণ হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, পেশাগত সম্পর্ক এবং তথ্যের সুরক্ষা দেওয়ার জন্যই কিছু প্রশ্ন আদালত চাইলেও করতে পারে না, বিচারক চাইলেও করতে পারে না। বিচারিক কার্যক্রমে আদালত এটা করতে পারে না। তাহলে এখানে উল্লেখযোগ্য যে কারণগুলো, এর মধ্যে একটা হচ্ছে 122 ধারা, যেটা স্বামী স্ত্রী বিবাহ বলবৎ থাকা অবস্থায় তাদের প্রশ্ন জিজ্ঞাসা করা যায় না। আর একটা হচ্ছে 123 ধারা, 124 ধারা, 125, 126 এবং 129। গতকালকে যেহেতু এগুলা পড়ছি, আজকে আমি একটু ফাস্ট বলে দিচ্ছি, আপনারা বাসায় এগুলো পড়ে ফেলবেন। তারপর হচ্ছে আদালত কিভাবে সিদ্ধান্ত দিবে যে একটা নির্দিষ্ট প্রশ্নের সঠিক বা অনুচিত, এটা 150, 151, 152 দ্বারা ফিক্সড করা এই প্রশ্নের উত্তরটা। কিভাবে সিদ্ধান্ত নিবে যে একটা প্রশ্ন সঠিক বা অনুচিত? এখানে বলছে 150 ধারায় যদি এমন প্রশ্ন করা হয় যার কোনো যুক্তিসঙ্গত ভিত্তি নাই, তাহলে আদালত প্রশ্নকারী আইনজীবীর বিরুদ্ধে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করতে পারে। ঠিক আছে, এটা 150 ধারায় বলছে। আর 151 ধারায় বলছে যে আদালত কোনো প্রশ্ন বা অনুসন্ধানকারীকে অশালীন ও কুরুচিপূর্ণ যদি মনে করে তাহলে সেটা নিষিদ্ধ করতে পারে। আর যদি তা না হয় তাহলে সরাসরি বিচার্য বিষয় অথবা নির্ধারণের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে তথ্য সম্পর্কিত হয়। আচ্ছা, যদি আপনার অশালীন বা কুরুচিপূর্ণ হয় তাহলে আদালত সেটা কি করতে করে দিবে, নিষিদ্ধ করে দিবে, যে আপনি এটা করতে পারেন না। আর যদি কোনো কাউকে অপমান বা উত্তক্ত করার উদ্দেশ্য হয় সেক্ষেত্রেও নিষিদ্ধ করে দিবে আদালত। ঠিক আছে। আর আদালতের কিছু সীমাবদ্ধতা আছে, যেটা 165 ধারাতে বলা হয়েছে যে 121 থেকে 131 পর্যন্ত যে বিষয়গুলা, এগুলোই আদালতের সীমাবদ্ধতা। ঠিক আছে, আদালত বা বিচারক এই বিষয়গুলোতে কি করতে পারবে না, প্রশ্ন করতে পারবে না। আরেকটা হচ্ছে না 148 এবং 149 ধারাতে যে কোনো ব্যক্তির জিজ্ঞাসা করা আপনার অনুচিত এমন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে না, যে প্রশ্নটা জিজ্ঞাসা করা আপনার যাবে না ওই প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারবে না। কোনোভাবে মুখস্থ করা যাবে না, জাস্ট কনসেপ্ট বারবার পড়বেন, তাহলে দেখবেন কনসেপ্ট ক্লিয়ার হবে এবং আপনি না দিতে পারেন কিনা এই প্র্যাকটিসটা করবেন। আচ্ছা,
আমার কাজ কিন্তু আপনার মুখস্থ করাই দেওয়া না, আপনি এমসিকিউ করে আসছেন, আমার কাজ হচ্ছে জাস্ট ধারাটা বলে দেওয়া, টপিকটাকে সাথে পরিচয় করাই দেওয়া। আবার একটু রিপিট করছি, দেখেন সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্য গ্রহণীয় না। মানে এটা কি? মানে সকল গ্রাহ্য সাক্ষ্য প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক তো হইতেই হবে, নাহলে তো ওই বিষয়টা নিয়ে আপনি আদালতে কথাই বলতে পারবেন না। আর সকল প্রাসঙ্গিক সাক্ষ্য আবার আদালত গ্রহণও করবে না, এই বিষয়টা এখানে কনফার্ম করছে যে সকল গ্রাহ্য সাক্ষ্য প্রাসঙ্গিক কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্য গ্রহণীয় নয়। এখানে বলা হয়েছে প্রাসঙ্গিকতা এবং গ্রহণযোগ্যতার মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য নির্ধারণ করা হয়েছে। সকল গ্রাহ্য সাক্ষ্য প্রাসঙ্গিক মানে পাঁচ ধারার যে বিষয়টা, আপনার গ্রাহ্য না হলে তো আপনি সেই বিষয়ে আপনি সাক্ষ্য দিতে পারবেন না। কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্য গ্রহণীয় নয়, এই যে এই পার্টটাতে, ঠিক আছে, যে প্রাসঙ্গিক সাক্ষ্য সবগুলা হইলেও সবগুলা আবার অনেক হয় না, আদালতে গ্রহণযোগ্য হয় না। ঠিক আছে, প্রাসঙ্গিক হইলেও কি আদালতে গ্রহণযোগ্য হয় না। এটা কি কি কারণে হয় না, এখানে কিছু উদাহরণ আছে। যেমন আপনার 122 ধারা এবং 126 ধারা, ঠিক আছে, এখানে সাক্ষ্যটা প্রাসঙ্গিক হইলেও এই সাক্ষ্যটা আদালত গ্রহণ করবে না। তারপরে হচ্ছে যদি কোনো অযোগ্যতা থাকে, সেই অযোগ্যতার কারণে সেটা গ্রহণযোগ্য প্রাসঙ্গিক হইলেও আদালত কি করবে না, যুক্তিসঙ্গত উপায়ে সেটা আপনার গ্রহণ করবে না। আর বিশেষ যোগাযোগ যেটা 122 এবং 126, আর কিছু অনুমান ভিত্তিক সাক্ষ্য যেমন শ্রুতি সাক্ষ্য, এটা প্রাসঙ্গিক কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ আমরা বুঝতে পারতেছি বা আদালত বুঝতে পারতেছে যে এই শ্রুতি সাক্ষ্যটা প্রাসঙ্গিক, কিন্তু দেখেন সব ক্ষেত্রে আমাদের বলা আছে যে শ্রুতি সাক্ষ্যটা কি প্রাসঙ্গিক হইলেও সেটা গ্রহণযোগ্য হবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে, সেটা ভিন্ন ইস্যু, কিন্তু ম্যাক্সিমাম যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে শ্রুতি সাক্ষ্যটা যেটা, সেটাও কি আপনার প্রাসঙ্গিক হলেও সেটা গ্রহণযোগ্য কিন্তু হচ্ছে না। আচ্ছা, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক না। আর হচ্ছে আপনার এই বিষয়গুলো মিলিয়ে এবং সাক্ষ্য আইনের 5 ধারা মিলিয়ে আপনার এখানে যে ইনফরমেশন গুলো আছে সেটা একবার রিডিং করলেই আপনার এই টপিকটা মাথায় চলে যাবে। এখানে তারপরে সাক্ষ্যটা গ্রহণযোগ্য হয়েছে কি হয়েছে না, এটা আদালত সিদ্ধান্ত নিবে 136 ধারা দিয়ে। আপনার যে সাক্ষ্যটা দিচ্ছেন সেটা গ্রহণযোগ্য হয়েছে কি হয়েছে না, এটা আদালত সিদ্ধান্ত নিবে 136 ধারা দিয়ে। ঠিক আছে, গ্রহণযোগ্যতা। আরেকটা হচ্ছে যে 91 এবং 93 ধারায় মৌখিক সাক্ষ্য অনেক সময় প্রাসঙ্গিক হয়, কিন্তু আদালত সেই প্রাসঙ্গিক সাক্ষ্য হইলেও আদালত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা কি গ্রহণ করে না। ধরেন যে ব্যতিক্রম যেখানে সেখানে অনেক সময় গ্রহণযোগ্য হয়, সেটা তো ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় না, গ্রহণযোগ্য হইলেও আপনার সেটা প্রাসঙ্গিক হয় না। মানে এইভাবে ওভারঅল আপনার প্রশ্নটা আপনাকে লিখতে হবে, তারপর ফাইনালাইজ করতে হবে 136 ধারা দিয়ে, যে আপনার সাক্ষ্যের গ্রহণযোগ্যতা বিচারক 136 ধারা দিয়ে নির্ধারণ করবেন। তার মানে আমরা বলতে পারি যে সকল সাক্ষ্য, সকল গ্রাহ্য সাক্ষ্য প্রাসঙ্গিক কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য না। তারপরে দেখেন এখানে অন্য ব্যক্তিদের জড়িয়ে আপনার অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দির সাক্ষ্যগত মূল্য, এই বিষয়টা এখানে কনফার্ম করা হয়েছে আপনার প্রশ্ন, এই প্রশ্নটাতে, যে একই অপরাধে একই মামলায় যদি বিচার হয়, ঠিক আছে, তাহলে এক অপরাধী অন্য অপরাধীকে জড়িয়ে যদি কোনো সাক্ষ্য বা জবানবন্দি দেয়, সেটার সাক্ষ্যগত মূল্য কি, ঠিক আছে, সেটা আপনার এখানে বলা হয়েছে 30, 133, 114 বি। 30-এ বলছে দুষ্কর্মের সহযোগী যারা তারা একজন অপরজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে, এটা প্রাসঙ্গিক। 133-এ বলছে দুষ্কর্মের সহযোগী একজন আরেকজনের বিরুদ্ধে যদি সাক্ষ্য দেয় তাহলে সেই সাক্ষ্যের উপর ভিত্তি করে দণ্ড দিতে কোনো অসুবিধা নাই। তবে এখানে বলছে যে শুধুমাত্র যদি দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্যের উপর ভিত্তি করে দণ্ড দেয়, সেই ক্ষেত্রে অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে। সেই জন্য সমর্থনের প্রয়োজনীয়তাটা, এই যে দেখেন সমর্থনের প্রয়োজনীয়তাটা 114 বিতে, এই সমর্থনটা যেন থাকে, এটা বলছে আবার 114 বিতে, যে সমর্থনের বিষয়টা যেন কনফার্ম করা হয়, যে এই ধরেন যে একটা মানুষকে খুন করতেছে, এখন সে খালি বললো যে ইনুকে খুন করছে, এটার জন্য যেন সাপোর্টিভ ডকুমেন্ট যেন দেখে তারপর তার জন্য শাস্তিটা দেয়, এটা আবার 114 বিতে কনফার্ম করা হয়েছে। তাহলে এই তিনটা ধারা দিয়ে এটা লিখবেন। তারপরে দেখবেন যে স্ব আসামির দোষ স্বীকারোক্তি সাক্ষ্যগত মূল্য আছে কিনা, হ্যাঁ এটা একটা সাক্ষ্যগত মূল্য আছে। তারপর এখানে সংযুক্ত হবে আবার একটু বলা হয়েছে। তারপর আবার দেখেন জুডিশিয়াল নোটিশ, আমি আবারও রিপিট করছি যে প্রমাণ ব্যতীত কোনো ঘটনায় আদালত বিবেচনা করতে পারে না, এই নিয়মের ব্যতিক্রম। আমরা জানি
যে আদালত যদি কোনো বিষয় ফাইন্ড আউট করতে যায়, সেখানে অবশ্যই প্রমাণ খুঁজে, প্রমাণ ছাড়া সে কিছু বিবেচনা করে না। কিন্তু এমন একটা বিষয় আছে যেটা প্রমাণ ছাড়াই বিবেচনা করতে হয়, আদালত করে থাকে, প্রমাণ ব্যতীত কোনো ঘটনা আদালত বিবেচনা করতে পারে। এই বিষয়টা আপনার এখানে আবার বলা হয়েছে, এটা হচ্ছে জুডিশিয়াল নোটিশ, যেগুলো হচ্ছে সাক্ষ্য প্রমাণ করার দরকার নাই। 56, 57, 58 ধারাতে এই বিষয়টা আছে, যে বিষয়ে আদালত বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিবে, জুডিশিয়াল নোটিশ 56 ধারাতে। আর 57 ধারাতে হচ্ছে আপনার 11টা ফ্যাক্ট আছে, এই 11টা ফ্যাক্ট আদালত দৃষ্টিগোচরে নিবে। বাংলাদেশের আইন, সামরিক যুদ্ধনীতি, আইনসভার কার্য পদ্ধতি, বাংলাদেশের ভূখণ্ড, স্থল, সমুদ্র পথের বিধানাবলী, আদালতের সিলমোহর, এই যে বিষয়গুলো, এখানে আরো কিছু বিষয় আছে, জাস্ট হেডলাইন গুলো একটু কি করা, মনে রাখা। সরকারি ছুটির যে বিষয়গুলো, এগুলা এগুলো আপনাকে আদালতে প্রমাণ করতে হবে না। বাংলাদেশের আইন এগুলা কি করবে, আদালত নিজেই দেখবে, নিজেই প্রমাণ করে নিবে। আর অ্যাডমিটেড ফ্যাক্ট যেটা, সেটা প্রমাণ করার দরকার নেই। এগুলা মুখস্থ করার কিছু না, জাস্ট হচ্ছে আপনার টপিকটাকে আপনি বুঝে আপনি পড়বেন। যেটা স্বীকৃত বিষয় সেটা প্রমাণের দরকার নাই, এটা হচ্ছে 58 ধারাতে বলছে। তারপর সংশোধনী আমরা দেখে ফেলছি, তার মানে এই টপিক গুলা থেকেই পরীক্ষা আসবে। আমরা এতক্ষণ যে টপিক পড়ছি, এখান থেকে যদি আমাদের ভাগ্য ভালো থাকে, আমাদের সংশোধনী থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে। আর সংশোধনী কিন্তু বইয়ের মধ্যে ভালোভাবে দেওয়া নাই, ঠিক আছে? ওই জন্য সংশোধনীটা কিন্তু শুধু বই নির্ভর হলে চলবে না, লিখিত বই। আপনাকে একটু এমসিকিউর আলোকে চলে যেতে হবে, অথবা আমার শীটটা আপনি নিতে পারেন, নিয়ে এখান থেকে একটু গুজরাজ করে পড়ে ফেলতে পারবেন। আরেকটা বিষয় যেটা এটা তো দেখে দিচ্ছি, এখন আমরা একটা নীতি পড়ব, যেটা আমাদের প্রশ্ন যাতে আমাদের না লিখে না আসতে হয়, এই জন্য আমরা একটু বেশি টপিক পড়ার চেষ্টা করব। এমন নীতি আছে, ব্যাখ্যা করেন, যা বলে যে একজন সাক্ষ্যের কিছু অংশ মিথ্যা প্রমাণিত হলেও তার সম্পূর্ণ সাক্ষ্য বাতিল বলে গণ্য হবে না। এই নীতিটার আপনার গুরুত্ব এবং তাৎপর্য কি, এটা জাস্ট হচ্ছে পয়েন্ট আকারে আমরা হচ্ছে কয়েকটা পয়েন্ট এখানে দিচ্ছি, জাস্ট হচ্ছে আপনার বিপদকালীন ঠেক দেওয়ার জন্য। খুব একটা গুরুত্বপূর্ণ না হইলেও একবারে ফেলে দেওয়া যাবে না। আমরা হচ্ছে টপিকটাকে একটু মাথায় নেওয়ার চেষ্টা করব, এবং 2-4 লাইন যাতে আমরা লিখতে পারি, এরকম একটা ইয়ে দিয়ে রাখছি। হ্যাঁ, আচ্ছা, যদি সাক্ষ্যের কিছু অংশ মিথ্যা প্রমাণিত হয়, তবুও তার সম্পূর্ণ সাক্ষ্য বাতিল হবে না। এটা হচ্ছে নীতি, ঠিক আছে? সাক্ষ্য আইনের এই বিষয়টার উপর ভিত্তি করে নীতিটা হচ্ছে এক লাইনে এটা। আর এটার ভিত্তি হচ্ছে সাক্ষ্য আইন সাক্ষ্যের প্রতিটি অংশতে আলাদা আলাদা ভাবে মূল্যায়নের কথা বলে। সাক্ষ্যের প্রতিটা অংশকে, যেখানে যে সাক্ষ্যটা দেওয়া হচ্ছে, সেই সাক্ষ্যের প্রতিটা অংশকে আলাদা আলাদা ভাবে মূল্যায়ন করে। এই জন্য এক অংশ মিথ্যা মানেই সব অংশ মিথ্যা না, ঠিক আছে? এই ধারণাটা আপনার আধুনিক সাক্ষ্য আইন, এক অংশ মিথ্যা মানেই সব অংশ মিথ্যা, ঠিক আছে, এই ধারণাটা সাক্ষ্য আইন প্রত্যাখ্যান করে, ঠিক আছে? আচ্ছা, এখন আদালতের দায়িত্ব কি তাহলে এই সমস্ত ক্ষেত্রে? যদি এক অংশ সত্য হয় আর এক অংশ মিথ্যা হয়, তাহলে আদালত সত্য অংশ খুঁজে বের করবে, এবং তা বিশ্বাসযোগ্য হলে কি করবে, গ্রহণ করবে। ভেরি সিম্পল, ঠিক আছে? উল্লেখযোগ্য একটা মামলা আছে, দেখে নিন। তারপর হচ্ছে এই নীতির তাৎপর্য হচ্ছে ন্যায় বিচার যেন সামান্য ভুল বা মিথ্যার কাছে ব্যাহত না হয়, আর বিশ্বাসযোগ্য অংশ যেন প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। বিশ্বাসযোগ্য অংশ যেন কি হিসাবে, প্রমাণ হিসেবে ব্যবহৃত। এই তো শেষ। আমরা একটু শর্টকাট এই জিনিসটা করতেছি, যাতে হচ্ছে আমাদের আপনার পরীক্ষার হলে আসলে অ্যাটলিস্ট সংজ্ঞা আকারে দিয়ে মাত্র আসলে আমরা পাবো। তারপরে হচ্ছে আপনার টিআই প্যারেট, এটা সম্পর্কে আপনার একটা ইনফরমেশন দেওয়া আছে, যেটা 9 ধারার বিষয়। এটা হচ্ছে আপনার সাক্ষী যদি সঠিকভাবে অপরাধীকে শনাক্ত করতে পারে, তবে এটা শক্তিশালী প্রমাণ হিসেবে আপনার স্বীকৃত হয়। এটা হচ্ছে সাক্ষী খুঁজে বের করার জন্য একটা প্রমাণ হিসেবে আমরা ব্যবহার করি টিআই প্যারেট। যদি সাক্ষীর আপনার এই টিআই প্যারেটটা মূল্যায়ন করা হয়, তাহলে সামগ্রিকভাবে আপনার অনেক কিছুই এখান থেকে আমরা নিশ্চিত করতে পারি, এবং বিচার ব্যবস্থায় সত্য অংশের উপর ভিত্তি করে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব ইপিআই প্যারেডের মাধ্যমে, ঠিক আছে? তারপরে আমরা এইভাবে 2-4 লাইনে কি করব, কয়েকটা যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ, এটা 2-4 লাইন হলেও আমরা কি করব, মাথায় রাখার চেষ্টা করব। তারপরে সাক্ষ্য আইনের প্রাসঙ্গিকতা বলতে কি বুঝো, প্রাসঙ্গিকতার নীতিগুলা দেখেন। প্রাসঙ্গিকতার যে বিষয়টা, সংজ্ঞা সাক্ষ্য আইনের 3 ধারাতে দেওয়া আছে, ঠিক আছে? যে একটি বিষয় যখন আরেকটা বিষয়ের সঙ্গে আপনার প্রাসঙ্গিক হয়, একটা ঘটনা যখন আরেকটা ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক হয়, তখন আপনার যে নীতিগুলা তৈরি হয়, সেটাই হচ্ছে কি প্রাসঙ্গিকতার নীতি। এখানে শুধু ঘটনা না, এখানে স্বীকৃতি, আপনার রায়, বিভিন্ন কিছু প্রাসঙ্গিক হয়।
তো আমরা হচ্ছে এই যে প্রাসঙ্গিকতা নীতি, এটা দেখতে পাবো 6 থেকে 55 ধারা পর্যন্ত, সেকশন 6 টু সেকশন 55। আমি একটু দ্রুত বলে যাচ্ছি, আপনারা আবার একটু মাথায় রিকেপ করার চেষ্টা করেন। গঠনের প্রাসঙ্গিকতা, স্বীকৃতির প্রাসঙ্গিকতা, জনশ্রুতিমূলক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা, স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা, তারপর বিশেষ অবস্থায় দেওয়া প্রাসঙ্গিকতা 34 থেকে এই 39, 34 থেকে 39, তারপর রায়ের প্রাসঙ্গিকতা 40 থেকে 44, মতামতের প্রাসঙ্গিকতা 45 থেকে 51, চরিত্রের প্রাসঙ্গিকতা 52 থেকে 55। এই জায়গাগুলো আপনাকে একটু পড়ে ফেলতে হবে। এখান থেকে এখান থেকে এখান থেকে 1 2 3 4 5 6 সেট বা 10 সেট প্রশ্ন আলাদাভাবে হতে পারে। 6 থেকে 10 সেট প্রশ্ন আলাদাভাবে হতে পারে। যেমন বলতে পারে যে প্রাসঙ্গিকতা বলতে কি বুঝো, ঘটনা কিভাবে প্রাসঙ্গিক হয়, তখন 6 থেকে 16 দ্বারা পর্যন্ত আলোচনা করতে হবে। আসতে পারে প্রাসঙ্গিকতা বলতে কি বুঝো, স্বীকৃতি কিভাবে প্রাসঙ্গিক হয়, স্বীকৃতি কিভাবে প্রাসঙ্গিক হয়, 17 থেকে 31 দ্বারা পর্যন্ত আপনাকে আলোচনা করতে হবে স্বীকৃতি, স্বীকারোক্তি, সবগুলা বিষয়। তারপর জনশ্রুতমূলক সাক্ষ্য কিভাবে প্রাসঙ্গিক হয়, জনশ্রুতমূলক সাক্ষ্য যেটা হচ্ছে সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক না, কিন্তু সেটা আবার কিভাবে প্রাসঙ্গিক হয়। ঠিক আছে, যেটা হচ্ছে আপনার সাক্ষ্য, আমরা জানি যে আপনার সাক্ষ্য সবসময় হইতে হবে কি ডিরেক্ট, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার সরাসরি না হইলেও আপনার প্রাসঙ্গিক হচ্ছে, যেহেতু এটা শোনা সাক্ষ্য, শোনা সাক্ষ্যকে প্রাসঙ্গিক করছে 32 থেকে 33 দ্বারা। তাইলে শোনা সাক্ষ্য, আমরা জানি যে শোনা সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নাই, কিন্তু কখন শোনা সাক্ষ্য আবার গ্রহণযোগ্য হয়। ঠিক আছে, এইভাবেও প্রশ্ন আসতে পারে যে শোনা সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নাই, কখন শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হয়, অথবা শোনা সাক্ষ্যের ব্যতিক্রম আলোচনা করো, অথবা জনশ্রুতিমূলক সাক্ষ্য আপনার কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে। ঠিক আছে, অথবা আসতে পারে যে 32-33 দ্বারাই জনশ্রুতিমূলক সাক্ষ্যের প্রভাব আলোচনা করো। যেভাবেই প্রশ্ন আসুক, আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনি কি করতে পারবেন, উত্তর ধরে ফেলতে পারবেন। এটা 32-33 দ্বারাই আছে। রায়ের বিষয়টা আপনার 40 থেকে 44, মতামতের প্রাসঙ্গিকতা 45 থেকে 51, চরিত্রের প্রাসঙ্গিকতা 52 থেকে 55, এই ধারাগুলোতে আছে আর কি। তাহলে যে বিষয়ে স্বাক্ষর দেওয়া যাবে দুইটা বিষয়, 5 ধারা বলছি, দুইটা বিষয় প্রাসঙ্গিক বিষয়। তাহলে ঘটনার প্রাসঙ্গিকতা 6 থেকে 16, এই যে দেখেন 6 ধারা এক লাইনে আপনি কি করবেন, এই জিনিসগুলো বর্ণনা করবেন যে একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে যখন মিলে যায়, এই সবগুলা কাজ যখন একই কাজের অংশ হিসেবে প্রাসঙ্গিক হয়, তখন 6 ধারা অনুযায়ী আপনার সবগুলা ঘটনা একই কাজের অংশ এবং একই লেনদেনের মধ্যে থেকে হয়েছে এবং একই ট্রানজাকশনের মধ্যে থেকে হয়েছে, এটি আমরা বিবেচনা করি। ঠিক আছে, একটা ঘটনা ঘটাইতে গিয়ে ধরেন যে কেউ দা কিনলো, কেউ ছুরি কিনলো, কেউ বটি কিনলো, কেউ প্লান করলো, হ্যাঁ, এইভাবে সবগুলাই কি হতে পারে, প্রাসঙ্গিক হইতে পারে। এটা হচ্ছে 6 ধারা, এটা হচ্ছে আপনার ঘটনার প্রাসঙ্গিকতা বা রেজগেস্টির মাদার ধারা, সেকশন 6। তারপর হচ্ছে উপলক্ষ কারণ পরিণাম প্রাসঙ্গিক। ধরেন একটা লোকের এক জায়গায় পাঠাইছেন, সেখানে যাওয়ার পর সে কেউ তাকে খুন করছে, তাহলে ধরেন যে পাঠাইছেন উপলক্ষ ট্যুরে পাঠাইছেন, অফিসে চাকরি করে, তো সেখানে কেন হচ্ছে, সে কারো কাছ থেকে টাকা পায়, সে তার সাথে দেখা হচ্ছে, সে তাকে মেরে ফেলছে। তাহলে উপলক্ষ কি, উপলক্ষ হচ্ছে ট্যুরে পাঠানো, কারণ কি, কারণ হচ্ছে টাকা পায়, টাকা না দেওয়ার কারণে ওই লোক কি করছে, ওরে মারা ফেলছে, পরিণতিতে মৃত্যু। এই যে উপলক্ষ কারণ পরিণাম, এটা হচ্ছে 7 ধারা। আর অভি আর তো আপনার প্রস্তুতি, প্রস্তুতি, উদ্দেশ্য, উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ, এটা হচ্ছে সেকশন 8 বলছে। ঠিক আছে, মোটিভ, প্রিপারেশন, কন্ডাক্ট, এগুলা। ঠিক আছে, ইংলিশেও প্রশ্ন আসতে পারে, আবার বাংলা দিয়েও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে যে কি আপনাকে কনফার্ম করতে হবে। তারপর 10-এ চলে আসেন, কমন ডিজাইন। ঠিক আছে, অভিন্ন অভিপ্রায়কে বাস্তবায়ন করতে গিয়ে যত কথা যত কাজ সবই প্রাসঙ্গিক। 11তে ওই যে অন্যত্র থাকার অজুহাত। ঠিক আছে, এই তো 11 পর্যন্ত দিলেই হয় আপাতত, আর বেশি লাগবে না। আর বাকিগুলো আপনি পারলে দিবেন, না দিবেন নাই। তারপর স্বীকৃতি প্রাসঙ্গিকতা 17 থেকে 31, 17 দ্বারা দিবেন, হ্যাঁ 18 দ্বারা দিবেন, কারা কারা স্বীকৃতি দিতে পারে। ঠিক আছে, স্বীকৃতি জিনিসটা কি, যেটা মামলার বিচার্য বিষয় সম্পর্কে ইঙ্গিত দেয়, এটাই স্বীকৃতি। হ্যাঁ, স্বীকৃতির যে আরো বড় ইয়ে হচ্ছে বিবৃতি, বিবৃতি যে একটু ছোট এরিয়া স্বীকৃতি, স্বীকৃতি থেকে আরো ছোট এরিয়া স্বীকারোক্তি। ঠিক আছে, কারণ স্বীকারোক্তি শুধু নিজেকে জড়িয়ে আপনার স্বীকারোক্তিটা দেয়, আর স্বীকৃতি হচ্ছে যেটা বিচার্য বিষয়কে ইঙ্গিত করে দেয়। আর স্বীকৃতি দেওয়ানি ফৌজদারি উভয় মামলায় প্রাসঙ্গিক, আর স্বীকারোক্তি শুধুমাত্র ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক। তাহলে এগুলো আপনার কি করতে হবে, একটু মাথায় রাখতে হবে। আর কারা কারা স্বীকৃতি দিতে পারে, মামলা পক্ষ, প্রতিনিধি, প্রতিনিধিত্বমূলক মামলায় আপনার মামলাকারী ব্যক্তি, মামলার বিষয়বস্তু যার স্বার্থ আছে এবং যার নিকট থেকে স্বার্থটা পাওয়া গেছে। যার স্বার্থ আছে, আমার স্বার্থ থাকলে আমি মামলা করতে পারবো। আমি আবার যার এখান থেকে ধরেন একটা সম্পত্তি কিনছি, এটাই হচ্ছে স্বার্থ, যার এখান থেকে পাওয়া গেছে, অর্জন করা হয়েছে, সেও আপনার হইতে পারবে।
ঠিক আছে, তাহলে এদের স্বীকৃতি আদালত, এদের স্বীকৃতি গ্রহণীয়, এটা আপনার প্রাসঙ্গিক এদের স্বীকৃতিটা। তারপর 22 দ্বারা দলিলের বিষয়ে মৌখিক স্বীকৃতি আপনার গ্রহণযোগ্য হবে যদি দলিলের খাঁটিত্ব নিয়ে প্রশ্ন উঠে। আর দোষ স্বীকারোক্তি দেখেন 24 থেকে 30। 24 তো সবাই আপনার জানেন যে 24টা কি, বয়বীতি দেখায় নিলে স্বীকৃতি প্রাসঙ্গিক হবে কি হবে না, 24-এর সাথে 28 মিলিয়ে করবেন। হ্যাঁ, যে বয়বীতি ছাড়া নিলে প্রাসঙ্গিক হবে কি হবে না, বয়বীতি দেখায় নিলে কি হবে। হ্যাঁ, 24 আর 28 এই দুটো বিষয় কনফার্ম করছে যার যার জায়গা থেকে। ঠিক আছে, তারপর 25-এ সে পুলিশের কাছে গিয়ে দৌড়ায়া বললেন যে আমি অপরাধ করছি, এই যে একটা স্বীকৃতি দিলেন, এটা প্রাসঙ্গিক কিনা। আর 26 হচ্ছে পুলিশ হেফাজতে। ঠিক আছে, পুলিশের পুলিশ ধরে নিল, ধরে নিয়ে আপনার একটা বিষয় সম্পর্কে স্বীকৃতি নিল, এটা প্রাসঙ্গিক হবে কি হবে না, হবে না, প্রাসঙ্গিক হবে না। ম্যাজিস্ট্রেট থাকলে প্রাসঙ্গিক হতে পারে, আর ম্যাজিস্ট্রেট না থাকলে কি প্রাসঙ্গিক হবে না। এগুলো এগুলো সাক্ষ্যগত মূল্য আসতে পারে, প্রবলেমেটিক কোশ্চেন আসতে পারে, এগুলো সম্পর্কে এই যে বেসিক আইডিয়াটা নিলে আপনি সব পেরে যাবেন আর। ঠিক আছে, আর 32-33 জনশ্রুতিমূলক সাক্ষ্য, এগুলো যদি একসাথে পড়ে ফেলেন তাহলে ভিন্ন ভিন্ন প্রশ্ন আসলেও পারবেন, একসাথে আসলেও আপনি পারবেন। তাহলে এখানে দেখেন জনশ্রুতিমূলক সাক্ষ্য কারা দিতে পারে এই বিষয়টা কনফার্ম করতে 32 দ্বারা নিখোঁজ ব্যক্তি, তারপর হচ্ছে সাক্ষ্য প্রদানে অযোগ্য ব্যক্তি, তারপর হচ্ছে যে ব্যক্তিকে হাজির করা কি দায় সম্পন্ন, আর মৃত ব্যক্তি। ঠিক আছে, তা এরা কি করতে পারে আপনার জনশ্রুতিমূলক সাক্ষ্য দিতে পারে, এদের সাক্ষ্যটা প্রাসঙ্গিক হবে। আর কি দিতে পারে বলতে এরা তো নাই। আচ্ছা, তো এখন এই যে মৃত্যুকালীন ঘোষণা, ঠিক আছে, এই বিষয়টা আপনার 32-এ সেকশন 32-তে আপনার সুন্দর করে বলা আছে যে আপনার 4 ধরনের ব্যক্তি। ঠিক আছে, 8টা ক্ষেত্র। হ্যাঁ, এই বিষয়টা তো আপনার সুন্দর করে পড়তে হবে। আমরা 4 ধরনের ব্যক্তি পড়ে ফেলছি, এখন 8টা ক্ষেত্র যেটা আছে এটা আমরা কি করবো, এক নজর রিডিং দিয়ে আপনার মাথায় নিয়ে রাখবো। সহজ ভাষায় দেওয়া আছে, জাস্ট একটা রিডিং দিলে আপনার মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, কারণ এগুলো ডিটেলস তো এখন আর পড়ানোর সুযোগ নেই, আমার কাজ হচ্ছে ধরাই দেওয়া আপনার ব্রেনে। আর 33ও সেম জিনিস, জাস্ট হচ্ছে আপনার এই মৃত ব্যক্তির সন্ধান পাওয়া যায় না, সাক্ষ্য দিতে অসমর্থ অথবা প্রতিপক্ষ তাকে আটকে রাখে যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি আদালতে উপস্থিত করা ব্যয় এবং সময় সাপেক্ষ হয়, সেই ক্ষেত্রে আপনার এই উনাদের সাক্ষ্যটাও কি হবে, প্রাসঙ্গিক হবে। যদি আপনার কোন একটা পূর্বের কোন একটা মামলায় সাক্ষ্য দিয়ে থাকে, ওই রিলেটেড মামলা হইলে পরবর্তীতেও ওই সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে যদি পক্ষদের মধ্যে কি হয়ে থাকে, আপনার একটা জেরার সুযোগ থাকতে হবে। ঠিক আছে, আগের মামলায় যদি জেরা হয়ে থাকে তাহলে ওই সাক্ষ্যটা পাকাপোক্ত সাক্ষ্য হয়। আর জেরা না হইলে ওই আগের মামলার সাক্ষ্যটা পরবর্তী মামলায় ব্যবহার করা যাবে না। ঠিক আছে, জেরা হইতে হবে, এটা হচ্ছে একটা পূর্ব শর্ত। আর সাথে আরো দুটা শর্ত আছে, এই শর্তগুলো আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে এখান থেকে বেশি কিছু দেওয়ার দরকার নেই, 34-35 দরকার নেই, আপনি শুধু 38টা দেন, আইন আদালতের গ্রন্থ কিভাবে প্রাসঙ্গিক। তারপর এখান থেকে শুধু 40 ধারাটা পড়েন, 40 পারলে 41টাও দেখেন। ঠিক আছে, দ্বিতীয় মামলার রায় কিভাবে আপনার পূর্ববর্তী মামলায় প্রাসঙ্গিক, দ্বিতীয় মামলার রায় কিভাবে পূর্ববর্তী মামলায় প্রাসঙ্গিক, প্রথম মামলার রায় কিভাবে আপনার পরের মামলায় প্রাসঙ্গিক হয়। ঠিক আছে, পূর্ববর্তী মামলার রায় কিভাবে পরের মামলায় প্রাসঙ্গিক। একটা মামলার রায় হয়ে গেছে, আপনি সেই নিয়ে তার মামলা করতে পারবেন না, রেট যদি কাটা যেটা স্বাক্ষরে 40 ধারা। ঠিক আছে, এই বিষয়টা এখানে কনফার্ম করছি। তাহলে এভাবে বেসিক্যালি স্ট্রং হন, আপনি দেখবেন যে স্বাক্ষর আপনার কাছে আর কোনো কিছু মনে হবে না। তারপর বিশেষজ্ঞের যে বিষয়টা, হ্যাঁ, আমরা এটা প্রাসঙ্গিকতা পদ্ধতি একটা প্রশ্নের মধ্যেই সবগুলা জিনিস নিয়ে আসছি। তো প্রাসঙ্গিকতা বলতে কি বুঝো, প্রাসঙ্গিকতার নীতি সমূহ সাক্ষ্য আইনের আলোকে ব্যাখ্যা করো, 5 মার্কের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এখনো আসে নাই, তবে সামনে আসতে পারে। তখন এই সবগুলা থেকে অল্প অল্প করে লিখতে হবে, আবার সব লিখতে গেলে সময় পাবেন না। আপনার সময় দেখে আপনাকে কনফার্ম করতে হবে যে আমি কোনটা কোনটা লিখছি। ঠিক আছে, তাহলে 45 দ্বারাই বিশেষজ্ঞের অভিমত, এটা বলা হয়েছে এই যে 13টা ফ্যাক্ট আছে এখানে, এই ফ্যাক্ট সম্পর্কে বিশেষজ্ঞের অভিমতটা এখানে দেওয়া হয়েছে। আর অধিকার বা প্রথা সম্পর্কে অভিমত, এটা 48 দ্বারাই বলা হয়েছে, প্রথা প্রথা। ঠিক আছে, প্রথা কি, ধরেন যে আপনার একটা গ্রামে মনে করেন যে আপনার ঈদের নামাজের পরে সবসময় মিষ্টি বিতরণ করা হয়, তো এটা একটা প্রথা। ঠিক আছে, এই প্রথাটা আপনার কিভাবে প্রাসঙ্গিক হয়, ওখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা ই হয়, তাহলে সেটা প্রথার ইয়ের কারণে হচ্ছে, এইভাবে সেই ঘটনাগুলো সেখানে কি হয়, প্রাসঙ্গিক হতে পারে। তারপর 50-এ দেখেন আত্মীয়তার মতামত সম্পর্কে অভিমত কিভাবে প্রাসঙ্গিক হয়। আত্মীয়তা, ধরেন যে আপনার পাশের ফ্ল্যাটে একটা লোক থাকে,
তারা একটা ছেলে একটা মেয়ে থাকে, এখন কেউ আয়সা জিজ্ঞাসা করলো ইন্সপেকশন বা অন্য কোনো ইস্যুতে যে এরা কে, তারা আপনি বলবেন যে কি পাশের বাসায় যে একটা ছেলে আর একটা মেয়ে থাকে, এতটুকু আমরা জানি, মনে হয় তারা সম্পর্কে স্বামী স্ত্রী। এই যে আপনার এই আত্মীয়তা সম্পর্কে একটা মতামত, এটাও সাক্ষরে প্রাসঙ্গিক করছে এরকম উদাহরণ দিয়ে বিষয় নিলাম আজকে 50 ধারা। এই যে কয়েকটা ধারা, এই ধারাগুলো পড়লে শেষ হতো। তারপর চরিত্রের প্রাসঙ্গিকতা 52 থেকে 55। আদালত চরিত্রের বিচার করে না, আদালত কার বিচার করে? মামলার বিচার করে। তাহলে চরিত্রের প্রাসঙ্গিকতার যেখানে এখানে প্রশ্ন আসছে, এইভাবে আসতে পারে যে আদালত কি চরিত্রের বিচার করতে গেছে না, না আদালত শুধু মামলার বিচার করবে। তখন আপনাকে কি এরকম টাইপের যদি প্রশ্ন আসে স্টুডেন্ট দিয়ে বা এই টাইপের টপিক নিয়ে, যে আদালত কার বিচার করবে, চরিত্রের না মামলার, সেক্ষেত্রে আপনাকে 52 থেকে 55, 52 আর 55 দেওয়ানি মামলার ক্ষেত্রে, আর 53 আর 54 ফৌজদারি মামলার ক্ষেত্রে, এভাবে ভাগ করে আপনি জিনিসটা লিখে ফেলবেন। ঠিক আছে? যে 52তে দেওয়ানি মামলার আপনার অপ্রাসঙ্গিক চরিত্র, কারণ দেওয়ানি মামলায় আপনি জমি কিনতে গেছেন, জমি নিয়ে সমস্যা, এখানে তো চরিত্র কোনো ফ্যাক্ট না। ঠিক আছে? চরিত্র কোনোভাবেই প্রাসঙ্গিক না। আর যদি ক্ষতিপূরণের ইস্যু থাকে, সেক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক হতে পারে। এটা সবার লাস্টে বলছি 52 আর 55-তে। আর 53, 54 ফৌজদারি, ভালো চরিত্র প্রাসঙ্গিক ফৌজদারিতে, খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক 54-তে। তবে কেউ যদি ভালো বলে তখন আপনি খারাপ বলতে পারবেন, এটা আবার 54 কনফার্ম করছে। তাহলে এই যে চরিত্রের বিষয়গুলো যদি আপনি পড়তে চান, দিতে চান, তাহলে আপনাকে 52 থেকে 56 পর্যন্ত ভালো করে চর্চা করতে হবে। তাহলে এখান থেকে কি একটা প্রশ্ন বললাম, মাত্র কয়টা প্রশ্ন বললাম? একটা প্রশ্ন। কি প্রাসঙ্গিকতা, কি প্রাসঙ্গিকতার নীতি। এখন এই একটা পড়তে গিয়ে কিন্তু আরো 10টা প্রশ্ন আলাদা আলাদা ভাবে করা হয়ে যাবে, ঠিক না? তাহলে এখান থেকে 10টা প্রশ্ন হয়ে যায়। এইভাবে টপিক, আপনার টপিক ধরবেন, কনসেপ্ট ক্লিয়ার করবেন, আপনার দেখবেন পাস হয়ে যাবে। কারণ মুখস্থ করে পাস করা সম্ভব না, বারবার বলছি। আর এটা তো আগেই করে আসছি, 133 আর 114 ধারার যে বিষয়, কথাটা একটু আগে বলে দিছি। তারপরে এই যে এই প্রশ্নটাও একটু আগে বলে দিছি। প্রাসঙ্গিকতা বলতে কি বুঝো? ঘটনা কিভাবে প্রাসঙ্গিক হয়, একটা ঘটনা কিভাবে আরেকটা ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়। 6 আর 16, 6 থেকে 16, ধারা 6 থেকে 16 পর্যন্ত। হ্যাঁ, একটু আগে বলে ফেলছি, এটা দেখেন আলাদাভাবে এই প্রশ্নটাও হইতে পারে। তারপর পারিপার্শ্বিক সাক্ষ্য কি? উপযুক্ত উদাহরণের মাধ্যমে একটা তাৎপর্য বর্ণনা করতে। পারিপার্শ্বিক সাক্ষ্য কি? এটা সরাসরি কোনো আপনার বিচার্য বিষয়কে প্রমাণ করে না। পারিপার্শ্বিক সাক্ষ্য, পারিপার্শ্বিক সাক্ষ্য হচ্ছে, ধরেন যে একটা লোক খুন হয়েছে, একটা ঘরের ভিতর থেকে আপনি ছুরি সহ একটা লোককে বেরিয়ে দেখছেন, পরে গিয়ে দেখেন যে এই ঘর থেকে উনি বেরিয়েছে, আর কেউ নাই। তার মানে এটা সরাসরি আপনি দেখেন নাই। এটাই হচ্ছে পারিপার্শ্বিক সাক্ষ্য, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, যেটা যেটা হচ্ছে বিচার্য বিষয়ের সাথে সরাসরি আপনার ফ্রম ফ্যাক্ট বিষয় প্রমাণ করে না, কিন্তু কিছু আনুষঙ্গিক তথ্য বা পরিস্থিতিতে সে যে এটা করছে, এটাকেই কি ইঙ্গিত দেয়। যেহেতু ঘরের ভিতরে ও ছাড়া আর কেউ নাই বা দেখাচ্ছিল না, তার মানে এই ঘর থেকে ও বেরোয়া মানে কি ওই ঘটাইছে, এরকম একটা বিষয়, যেটা যেটা সম্পর্কে সঠিক ভাবে আপনার বলা যাচ্ছে না, কিন্তু এটা কি এই বিষয়টা যৌক্তিক অনুমান বা একটা সিদ্ধান্তে পৌঁছা সম্ভব। এটাই হচ্ছে পারিপার্শ্বিক সাক্ষ্য, এটার উপর ভিত্তি করে পৌঁছানো সম্ভব। আপনি যদি এই লাইনটা দিয়ে একবার রিডিং দেন, তাইলে আপনি এটা বুঝে যাবেন। আবার একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? উদাহরণটা পড়লে আপনার ক্লিয়ার। আর পারিপার্শ্বিক সাক্ষ্যের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলছে মনে রাখার জন্য, যে সাক্ষ্যের ধারাবাহিকতা, আর এটা হচ্ছে যুক্তিযুক্ত অনুমান, যে এটা কি ও করছে কিনা, এটা কি আসলে যুক্তিযুক্ত কিনা, এবং এই যে পারিপার্শ্বিক সাক্ষ্যটা, সেটা অপরাধ আপনার প্রমাণ নাও করতে পারে। এই জন্য এটা কি চূড়ান্ত প্রমাণ না। পারিপার্শ্বিক সাক্ষ্যটা কি না? চূড়ান্ত প্রমাণ। পারিপার্শ্বিক সাক্ষ্য না, না পারিপার্শ্বিক না স্যার। সাক্ষ্যটা কখনোই চূড়ান্ত প্রমাণ না। ঠিক আছে? এই যে বিষয়গুলো, এগুলো দেখবেন। তারপর আদালত কোন কোন বিষয়ে সাক্ষ্য প্রদান করে, সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের গুরুত্ব আলোচনা করা, এবং অপ্রাসঙ্গিক হলে কি হবে। তো এটা তো জানেন যে আদালত 5 ধারা দিয়ে এই বিষয়টা কনফার্ম করে। ঠিক আছে? আপনার শুধু প্রশ্ন জানবেন আর ধারা জানবেন, কারণ আপনি 5 ধারা অনেক জায়গায় পড়তেছেন, এখানেও পড়তেছেন, এই বিষয়গুলো আপনার কোনো সমস্যা তৈরি করবে না। তারপর অপ্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য প্রদানের পরিণতি কি? এটা হচ্ছে সময় নষ্ট করে, আদালতকে এবং বিচারকে বিভ্রান্তি করে। ঠিক আছে? এটা অনেক সময় আপনার আইনের লঙ্ঘন এবং বিরূপ পরিস্থিতি তৈরি করে, এই অপ্রাসঙ্গিক সাক্ষ্য। ঠিক আছে? এটা জাস্ট একটা নির্দিষ্ট জিনিস। ঠিক আছে? তারপর রেস গেজ কি, যেটা 6 দ্বারাই আলোচনা করছে। রেস গেজ কি, এই জিনিসটা এখানে দেওয়া আছে। রেস গেজ কি একটু একই আগে ঘটনা। আলোচনা করে আসছি। একই ঘটনার একই সেম ট্রানজাকশনে যদি হয়, সেটা কিভাবে প্রাসঙ্গিক হয়, এই বিষয়টাই এখানে কি করা হয়েছে, কনফার্ম করা হয়েছে।
টেস্ট আইডেন্টিফিকেশন পিআই প্যারেট কি এটাও বলে দিচ্ছি, জাস্ট এখান থেকে রিডিং দিয়ে দিবেন, তাহলে টেস্ট আইডেন্টিফিকেশন শেষ হয়ে যাবে। অপরাধী দেখে তাকে চিহ্নিত করা। তারপর স্বীকারোক্তি দিয়ে স্বীকৃতি এবং অপরাধ স্বীকারের মধ্যে পার্থক্য কি? এটা তো আপনারা সবাই জানেন। যখন অভিযুক্ত ব্যক্তি নিজে দায় স্বীকার করে, নিজে কোনো বিবৃতি দেয়, দায় স্বীকার করে, তখন তাকে স্বীকারোক্তি বলা হয়। একটা উদাহরণ দিয়েছি যে হ্যাঁ আমি খুন করছি, আমি করছি, তুই করছি, এরকম উদাহরণটা দেখবেন। তারপর স্বীকৃতি স্বীকারোক্তির পার্থক্য কি এটা আপনারা জানেন। স্বীকৃতি আপনার দেওয়ানি ফৌজদারি সব মামলাতে প্রযোজ্য, স্বীকারোক্তি আপনার হচ্ছে ফৌজদারি মামলায় প্রযোজ্য, আরো কিছু আইনগত অবস্থান ব্যবহারের ক্ষেত্রে। ঠিক আছে, এই বিষয়গুলা বলছি। স্বীকৃতি সাধারণত দেওয়ানি মামলায় ব্যবহৃত হয়, আর অপরাধের দোষীকার এটা ফৌজদারি মামলায় ব্যবহৃত হয়, তাই না? এই বিষয়টা। তারপর মামলা বিচার পক্ষগণের চরিত্র বিচার নয়। হ্যাঁ, এই যে একটু আগে যেটা আলোচনা করলাম 52 থেকে 55। তারপর কোন কোন ক্ষেত্রে স্বীকৃতিদাতার পক্ষে স্বীকৃতি প্রমাণ করা যায়, মানে আমরা জানি স্বীকৃতি যে দেয়, হ্যাঁ, সে বিষয়টা তার পক্ষে প্রমাণ করতে পারে না। এটার উল্টা যে বিষয়টা, সেটাই হচ্ছে এখানে বলছে যে 21 ধারাতে 3টা বিষয় বলছে, এই 3টা ব্যতিক্রম এখানে বলছে যে স্বীকৃতিদাতার পক্ষে প্রমাণ করা যায়। 32 ধারার ক্ষেত্রে ইস্যুতে স্বীকৃতিদাতার পক্ষে প্রমাণ করা যায় মানসিক ও শারীরিক অবস্থা আর অন্যান্য প্রাসঙ্গিক যদি বিষয় থাকে, যদি স্বীকৃত আপনার অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়, তাহলে সেটা নিজের পক্ষে ব্যবহার করা যায়। আর শরীরের অবস্থা মনের অবস্থার সাথে মিল রাখে যদি হয়, তাহলে সেই বিষয়টা আপনার প্রাসঙ্গিক হয়। যদি স্বীকৃতিটা আপনার ব্যক্তির মন বা শরীরের অবস্থা প্রকাশ করে, সেই ক্ষেত্রে স্বীকৃতি আপনার নিজের পক্ষে স্বীকৃতিদাতা ব্যবহার করতে পারবে। 3টা ক্ষেত্রে ইত্যাদি পরীক্ষায় আসতে পারে যে স্বীকৃতিদাতার বিপক্ষে প্রমাণ করা যায় কিন্তু পক্ষে নয়। এই নিয়মের ব্যতিক্রম কি কি? এইটা হচ্ছে এই নিয়মের ব্যতিক্রম, মানে স্বীকৃতি সাধারণত স্বীকৃতিদাতার পক্ষে ব্যবহার করা যায় না, কিন্তু এইখানে বলছে ব্যতিক্রমটা, তার মানে ব্যবহার করা যায় কোন ক্ষেত্রে, এই বিষয়টাকে কনফার্ম করতে হবে। একটু প্রশ্ন ভালো করে বুঝতে হবে, যেখানে লাইনটা বলতে আপনার যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ সবগুলো টপিক আজকে টাচ করার প্ল্যান। তারপর আসামি পুলিশ হেফাজতে থাকাকালীন আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য কতখানি প্রমাণ করা যেতে পারে। ঠিক আছে, এটা বলা হচ্ছে 27 ধারাতে যে আপনার আসামি যে স্বীকারোক্তিটা দেয়, ওই স্বীকারোক্তির উপর ভিত্তি করে যে আলামতটা সংগ্রহ করা হয় শুধু কতটুকু প্রাসঙ্গিক, আর অন্য যে বিষয়গুলো সেগুলো প্রাসঙ্গিক না। আমি খুন করছি, আমি এটা করছি, এগুলো না। আমি খুন করতে যে অস্ত্রটা ব্যবহার করছি, ওই অস্ত্রটা করিমের বাসার খাটের নিচে আছে, এটা প্রাসঙ্গিক যদি সেখানে পাওয়া যায়। আর আমি খুন করছি বা খুন করছি এই সে হাজিবাজি, এগুলো কিনা প্রাসঙ্গিক না। এটাই বলছে সেকশন 27। এটা দরকার নাই, গুরুত্বপূর্ণ গুলাবলী। আচ্ছা, এটা আমরা পড়ে ফেলছি। সাক্ষ্য আইন কখন কোন ব্যক্তির চরিত্র প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত করে? দেওয়ানি এবং ফৌজদারি মামলায় চরিত্রের প্রাসঙ্গিকতা আলোচনা করো। ঠিক আছে, এটা আমরা পারি 52, 53, 54, 55। স্বীকৃতি স্বীকারোক্তি এবং সমর্থনমূলক সাক্ষ্য কি জিনিসটার সংজ্ঞা এখানে দেওয়া আছে। স্বীকৃতির সংজ্ঞা আমরা সবাই পারি, স্বীকারোক্তিও পারি, সমর্থনমূলক সাক্ষ্য এটাও আমরা পারি। একটু আগে আমরা সমর্থনমূলক সাক্ষ্য বিষয়ে আলোচনা করছি। তারপরেও এখন আপনার সমর্থনমূলক সাক্ষ্য যে বিষয়টা, যে কোন একটা সমর্থনমূলক সাক্ষ্য হচ্ছে এমন একটা সাক্ষ্য যা অন্য কোন সাক্ষীর বক্তব্য বা উপস্থাপিত তথ্যকে সমর্থন করে, হ্যাঁ, এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে হইলে কোন একটা সাক্ষ্যের কি সমর্থনমূলক সাক্ষ্য অনেক সময় দরকার হতে পারে বিশ্বাসযোগ্যতাটাকে বৃদ্ধি করার জন্য। ঠিক আছে, এটাই হচ্ছে সমর্থনমূলক সাক্ষ্য। সরকারি বেসরকারি দলিলের পার্থক্য। সরকারি দলিল 74 ধারায়, বেসরকারি দলিল 75 ধারায়, এটা সবাই জানেন কি কি পার্থক্য আছে। এই পার্থক্যটা একবার রিডিং দিলে আপনি বুঝে যাবে। তারপরে সরকারি, এটা দরকার নাই, এটা অ্যাডভান্স, এটা দরকার নেই, এটা দরকার নেই। আচ্ছা, কিছু জিনিস অতিরিক্ত দিয়ে রাখছি, যারা বেশি পারেন তারা পড়বেন, আর যারা দরকার মনে করছেন না তারা বাদ দিবেন। সকল স্বীকারোক্তি স্বীকৃতি হলেও সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। এটা খুবই সিম্পল ইস্যু যে স্বীকারোক্তির মধ্যে স্বীকৃতি থাকে, স্বীকৃতির মধ্যে স্বীকারোক্তি নাও থাকতে পারে। মানে স্বীকারোক্তি থাকলে সেখানে স্বীকৃতি থাকতে পারে, স্বীকৃতি যেখানে আছে সেখানে স্বীকারোক্তি অনেক সময় নাও থাকতে পারে। আচ্ছা, বুঝছেন? স্বীকারোক্তির মধ্যে স্বীকৃতি থাকে, স্বীকৃতির মধ্যে স্বীকারোক্তি থাকে না। স্বীকৃতি হচ্ছে কি যেটা বিচার্য বিষয় সম্পর্কে আপনার অনুমান করে আপনার
তথ্য দেয় বিচার্য বিষয় সম্পর্কে, ঠিক আছে, সিদ্ধান্ত নিতে, এটাই হচ্ছে স্বীকৃতি যে কোনো ইস্যু। আর বিবৃতি যে কোনো কথা, আমি ভাত খাই, কথা কথা, আমি এটা করি, আমি এটা করি, এগুলো হচ্ছে বিবৃতি। তাহলে বিবৃতির চেয়ে আরেকটু কম হচ্ছে স্বীকৃতি, কারণ স্পেসিফিক করে দিচ্ছে। আর স্বীকৃতি থেকে আরো বেশি স্পেসিফিক করছে কে? স্বীকারোক্তি। তাহলে এই বিষয়টা জাস্ট এখান থেকে এই কনসেপ্টের আলোকে পড়লেই হয়ে যাবে, স্বীকৃতি স্বীকারোক্তি। ঠিক আছে, একদম সহজ ভাষায় দেওয়া আছে। তারপর বিশেষজ্ঞের মতামত বলতে কি বুঝো? প্রাথমিক ধারা দিয়ে বিশেষজ্ঞের মতামত কিভাবে প্রাসঙ্গিক হতে পারে। বিশেষজ্ঞের মতামত কি? সেটা হচ্ছে সে তার জ্ঞান, দক্ষতা, শিক্ষা থেকে যে মতামতটা দেয় সেটাই হচ্ছে বিশেষজ্ঞের মতামত। ঠিক আছে, যেখানে আদালতের নিজস্ব জ্ঞান বা অভিজ্ঞতা যথেষ্ট হয় না, তখনই বিশেষজ্ঞের মতামত দরকার হয়। তো বিশেষজ্ঞ মতামত প্রাসঙ্গিক হয় কোন কোন ক্ষেত্রে পরীক্ষায় আসবে? তো বিশেষজ্ঞের মতামত বিদেশি আইন বিষয়ে, বিজ্ঞান, চারুকলা, হস্তলিপি, আঙ্গুলের চিপ, আপনার ফরেনসিক প্রভাব, ডিজিটাল রেকর্ড, পায়ের ছাপ, আইরিশ, টাইপ রাইটিং, এগুলা ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়। তা আমি যা আলোচনা করছি পরীক্ষায় গিয়ে দেখবেন এর বাইরে কিছু আসবে না। মোটামুটি সবকিছু নেওয়ার চেষ্টা করছি, একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করছি। আপনি 7টা সাবজেক্ট থেকে আপনাকে এরকম ভাবে বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দিলে আপনি কি হবেন? স্ট্রং হবেন এবং আপনি পরীক্ষা পাশ করে ফেলবেন। এরা কিন্তু পুরো পয়েন্টে কিছু আনসার চাই, প্রতিযোগিতামূলক পরীক্ষা না, এটা হচ্ছে জাস্ট পাশ করার পরীক্ষা। তাহলে এত টেনশন নাই, এত বেশি লিখতে হবে বিষয়টা এরকম না। আপনি সঠিক লেখেন, কিন্তু একটু অল্প লিখলেও কোনো সমস্যা নাই, সঠিক হইলেই হচ্ছে আপনার অ্যান্সারটা। আর গদ বা দা আপনি 2-4 পাতা লিখে ফেললে কোনো লাভ হইলো না। হ্যাঁ, সেকশন ভুল, এটা ভুল, তাহলে লেখা লাভ কি? কখন দেওয়ানি মামলার স্বীকৃতি প্রাসঙ্গিক হতে পারে? দেওয়ানি মামলার স্বীকৃতি তখনই প্রাসঙ্গিক হবে যখন আপনার উক্ত স্বীকৃতি সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া যাবে না, এই মর্মে কোনো শর্ত না থাকে, ঠিক আছে, এবং পক্ষগণের মধ্যে যদি কোনো চুক্তি না থাকে যে সাক্ষ্য দেওয়া যাবে না, সেক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক হতে পারে। তারপর হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা কি ডাইং ডিক্লারেশন, এটা 32-এর একটা সুন্দর করে দেওয়া আছে, এটা সবাই পারেন। যদি ঘোষণাকারী মৃত্যু না হয় তাহলে কি হবে? যদি যে মৃত্যুকালীন ঘোষণা দেয় তার মৃত্যু যদি না হয়, তাহলে 157 ধারা দিয়ে সেটা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। তার মানে পরীক্ষায় আসতে পারে মৃত্যুকালীন ঘোষণা যে লোক দিচ্ছে ওই লোক যদি না মরে, তাহলে তার এই যে আপনার ঘোষণা, সেই ঘোষণাটার ফলাফল কি হবে? সেই ঘোষণাটা প্রাসঙ্গিক হতে পারে 157 ধারা দিয়ে কি হয়ে? সমর্থন হয়ে। তাহলে আপনাকে 32 জানতে হবে, 157 ধারা জানতে হবে। এখন আমি যে কথাটা বললাম এইগুলো এখানে বলা আছে, এই যে দেখেন 157, এই কথাটা এখানে বলা আছে, আমি সার কথাটা শুধু বলতেছি, আপনি পড়লেই জিনিসটা পেরে যাবেন। আর কালকে নোটটা পাঠাবো, যাদের যাদের নোটটা লাগবে আমার কাছে অলরেডি 10-15 জন অ্যাড্রেস দিয়ে রাখছে। আর বাকি যাদের লাগবে একসাথে জানাই দেন। কালকে হচ্ছে 7 পয়েন্টটা পেয়ে যাবেন, কারণ 7 পয়েন্ট একটু কঠিন। হ্যাঁ, এটা আপনার আগে থেকে একটু পড়েন, তারপরে 4-5 দিন পরে আপনি বাকি সাবজেক্ট গুলা নিয়েন, ওগুলো আমি চেক করে রাখতেছি। এবং আমি যে শিট গুলা দিব, ম্যানুয়াল গুলা দিব, পরীক্ষায় ওগুলোই আসবে আশা করছি। এর বাইরে কোনো টপিক আসার কথা না, আমি সব সার্চ করে নিয়ে আসছি। এখন 7 পয়েন্টের প্রবলেমটা আছে, সামনে একদিন প্রবলেম আলোচনা করব, করে আমরা হচ্ছে আরেকটা সাবজেক্টে চলে যাব। ঠিক আছে, সেটা হইতে পারে রবিবার আলোচনা করে রবিবারের মধ্যে আপনারা 7 পয়েন্ট শেষ করে ফেলেন। আর প্রবলেম গুলো আমি বললে আপনার মাথায় ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না। আর যাদের কাছে আইন বিচারণ এমসিকিউ উইন উইন বইটা আছে, তারা হচ্ছে আপনার লাস্টের দিকে পার্ট 6-এ মনে হয় বেশ কিছু প্রবলেম দেওয়া আছে। ওই প্রবলেম গুলা যারা লিখিত পরীক্ষা দিবেন তারা ওই জায়গা থেকে চেষ্টা করেন। আর এরপরে আমি নতুন আরো 40টা থেকে 50টা প্রবলেম নিয়ে সামনের ক্লাসে হাজির হব। প্রথম প্রবলেম সলভ করব, 1 ঘন্টা বা আধা ঘন্টা লাগবে, এর বেশি লাগবে না। খালি আমি প্রশ্ন বলবো আর বলবো যেটা এই ধারা দিয়ে এটার উত্তর হবে, এটা এই ধারা দিয়ে উত্তর হবে, এই ধারা দিয়ে 105 দিয়ে, এটা হচ্ছে 115 দিয়ে, কথার কথা, এটা 91 ধারা দিয়ে, এটা 92 ধারা দিয়ে, এভাবে বলে দিব। আপনি শুধু প্রবলেমের পাশে কি করবেন? এই ধারাগুলো লিখে রাখবেন, পরীক্ষা দিয়ে দিবেন, আপনি পাশ করে যাবেন। তাহলে প্রবলেম নিয়ে সমস্যা নেই, এই জন্য আপনার ধারাটাকে আগে দিচ্ছি, ধারা 1% প্রবলেম পারবেন। তারপর মৃত্যুকালীন ঘোষণার অপরিহার্য উপাদান কি? যে মৃত্যু আপনার ঘোষণাকারী নিহত হতে হবে, মৃত্যুর কারণ সম্পর্কিত হতে হবে, মৃত্যুর আশঙ্কা থাকতে হবে। তারপর এই তো এই বিষয়গুলো আপনার কি করতে হবে? কনফার্ম করতে হবে, ঠিক আছে। এবং সে যদি বেঁচে যায় তাহলে সেটা 157 ধারা দিয়ে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে কাউন্ট করা যাবে। আচ্ছা, তারপরে অনুমান, এই অনুমান থেকে আমার মনে হয় যে একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ অনুমান।
অনুমানটা বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, আপনারা প্যাচ বুট লাগানোর মতো প্রশ্ন হইতে পারে। প্রশ্ন আসতে পারে অনুমান বলতে কি বুঝো, অনুমান আদালতের অনুমান সম্পর্কিত বিধিগুলি কিভাবে দলিলের গ্রহণযোগ্যতা নিশ্চিত করে, ঠিক আছে? তো দলিলের বিষয়টা যখন বলছে, তার মানে কি দলিল সম্পর্কে অনুমান জানতে চাইছে। আদালতের অনুমান সম্পর্কিত বিধিগুলো কিভাবে দলিলের প্রমাণযোগ্যতা নিশ্চিত করে। অনেকে 61 দ্বারা দিবে, ভুল হবে, ঠিক আছে? খালি দলিল প্রমাণ পাইলেই হবে না, দলিল প্রমাণের গ্রহণযোগ্যতা বলছি এখানে, ঠিক আছে? গ্রহণযোগ্যতার ক্ষেত্রে অনুমান কি অনুমান করবে, সেই দলিলটা গ্রহণের ক্ষেত্রে কোন ধরনের অনুমান হিসেবে আদালত গ্রহণ করবে। এটা কি মে প্রিজিউম করবে, না শ্যাল প্রিজিউম করবে, না প্রুফ করবে। তাহলে 79 থেকে 90 এর পর্যন্ত আপনাকে টানতে হবে এই ধারাটা লেখার জন্য। এটা হচ্ছে এইভাবেও আসতে পারে যে অনুমান বলতে কি বুঝছো, একটা দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে, অথবা এই প্রশ্ন, এটা হচ্ছে কি সম্পর্কে অনুমান, দলিল সম্পর্কে অনুমান। তারপর আরেকটা প্রশ্ন হতে পারে, অনুমান বলতে কি বুঝো, সাক্ষ্য আইনের প্রাসঙ্গিক ধারা উল্লেখ পূর্বক বিভিন্ন ধরনের অনুমান আলোচনা করো। সেই ক্ষেত্রে আপনাকে সব অনুমান নিয়ে আসতে হবে। আর এর আগের প্রশ্নটাতে শুধু স্পেসিফিক অনুমান আনবেন। কিসের অনুমান? দলিল সম্পর্কে যে যে জায়গায় অনুমানের কথা বলা হয়েছে সেই অনুমানগুলো আনবেন, আর অন্য অনুমানগুলা আনার সুযোগ নাই। আর যদি আপনার ওভারঅল কোশ্চেন করে তাহলে ওইগুলো আসবে, আর না হইলে না। আর নর্মালি যদি ওভারঅল আসে যে অনুমান কি, সাক্ষ্য আইনে অনুমান সংক্রান্ত বিধানগুলো আলোচনা করো, হ্যাঁ, ওভারঅল আসছে, সেই ক্ষেত্রে আপনি অনুমান কি বিষয়টা দিবেন। তারপরে হচ্ছে আপনার এই যে এই খণ্ডনীয় অনুমান, অখণ্ডনীয় অনুমান, এগুলো দিবেন। তারপরে দিবেন সাক্ষ্য আইনে অনুমানকে 3টা ভাগে আরো ভাগ করছে, একটা বেপ্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ। বেপ্রিজিউমের মধ্যে কোন কোন ধারা, শ্যাল প্রিজিউমের মধ্যে কোন কোন ধারা, কনক্লুসিভ প্রুফের মধ্যে কোন কোন ধারা, এটা নিবেন। তারপরে হচ্ছে অনুমান করতে পারে মে প্রিজিউম, এটাকে কি কি বলা আছে, মিথ্যা না হওয়া পর্যন্ত সত্য বলে ধরে নিবে। আর এই ক্ষেত্রে আদালত আপনার এই এই ক্ষেত্রে আদালত কোনো বিষয়কে মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত সত্য ধরে নিবে, ঠিক আছে? তারপর শ্যাল প্রিজিউমের ক্ষেত্রে কি বলছে, কোন কোন ধারাগুলো নিয়ে শ্যাল প্রিজিউম। চূড়ান্ত প্রমাণের ক্ষেত্রে কি বলছে, কোন কোন ধারাগুলো নিয়ে চূড়ান্ত প্রমাণ, 41 থেকে 112। হ্যাঁ, এই বিষয়গুলো আপনি কি করতে হবে, কনফার্ম করতে হবে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম আর কনক্লুসিভ থেকে। তারপর অনুমান করতে পারে কি কি, এটার একটা বিস্তারিত বর্ণনা আছে, আপনারা পারলে এখান থেকে দেখবেন, না পারলে এমসিকিউ দেখেন, যে বই পড়ছেন সেই বইটা দেখবেন, এখানে সবগুলো অনুমানের একটা বিষয় বলা আছে। তাহলে অনুমান আসলেই যে এই প্রশ্ন হবে সেটা কিন্তু সঠিক না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার কি অনুমান আসছে, আমার কি ফরেনসিক এভিডেন্স সম্পর্কে অনুমান আসছে, যে আদালত কি অনুমান করতে পারে, আবার কি ফিজিক্যাল আর হচ্ছে ফরেনসিক এভিডেন্স এর অনুমান আসলে কিন্তু এই ধারা লিখলে হবে না। সেক্ষেত্রে আপনার 89 ক লিখতে হবে। আর হচ্ছে যদি এই ক্ষেত্রে আসে সেক্ষেত্রে এটা লিখতে হবে। তাহলে আপনাকে দেখতে হবে যে অনুমানটা কি বিষয়ে বলছে, ঠিক আছে? ওই পয়েন্টে ওই স্পেসিফিক অংশের অনুমানই লিখতে হবে আপনাকে, এই জন্য আপনাকে বুঝতে হবে প্রথমে। তাহলে এখানে সব নোট আকারে দিয়ে দেওয়া আছে, আপনার বুঝতে সুবিধা হবে না। তারপর দলিলের সংজ্ঞা দাও, দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যায় এটা আপনার বলা। যদি নর্মালি একটা দলিল কাকে বলে এটা আসে এবং ওই দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যায়, তাহলে আপনাকে 100 থেকে 73 পর্যন্ত লিখতে হবে। আর যদি বলে যে একটা, এটা হচ্ছে নর্মাল দলিল, একটা দলিল কি, দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যায়, মানে দলিল সম্পর্কে ওভারঅল যদি আসে, কি সম্পর্কে, দলিল সম্পর্কে, সেই ক্ষেত্রে আপনি লিখবেন যে একটা দলিল দুই ভাবে প্রমাণ করা যায়। একটা হচ্ছে দলিলের বিষয়বস্তু প্রমাণ করে, আর একটা হচ্ছে দলিলের সম্পাদন প্রমাণ করে। তো দলিলের বিষয়বস্তু 61 আপনার বলছে যে দুই ভাবে আপনার করা যায়, একটা হচ্ছে প্রাথমিক, আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে দলিলটা প্রমাণ করা যেতে পারে। তো প্রাথমিক সাক্ষ্যটা বলছে 62, এবং প্রাথমিক সাক্ষ্য দিয়ে দলিল প্রমাণ এটা বলছে 64। আর মাধ্যমিক স্বাক্ষরটা বলছে সংজ্ঞা 63-তে, মাধ্যমিক সাক্ষ্য দিয়ে দলিল প্রমাণ এটা বলছে আপনার 65-তে। 63 ও বিজুর, 65 ও বিজুর, 62 জোর, 64 ও জোর, জোরের সাথে জোর, বিজুরের সাথে বিজুর, এভাবে আপনি প্রমাণ রাখতে পারেন। তাহলে এইটাও আমাদের শেষ হয়ে গেল, ঠিক আছে? এখন 61 থেকে 62 থেকে এগুলো তো আপনারা জানেন, এগুলো আর আমি বিস্তারিত বলছি না। আপনারা তো জানেন যে একটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স এর কথা বলা আছে, এটা না জানলে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবেন না। তারপরে আপনার 63 এখানে 5টা ফ্যাক্ট দেওয়া আছে, আবার এখানে একটা ফ্যাক্টে বলছে একটা ইস্যু, এটা আমাদের লাগবে একটা রেফারেন্স হিসাবে, 63-5, এটা মনে রাখবেন। এইভাবে আপনার এটা শেষ করবেন। 66 ধারাটা আমি দিচ্ছি, আপনি পারলে দিবেন, সময় কাটলে না না দিলেও হবে।
আরেকটা হচ্ছে এটা, এই যে দলিলের যে বিষয়টা এটা বলে দিলাম, শাসক শাসক দরকার নাই। তারপরে লেখেন একটা দলিল সম্পর্কে মৌখিক সাক্ষ্য আপনার বাতিল হতে পারে, প্রাসঙ্গিক আপনার ধারা উল্লেখপূর্বক আলোচনা করেন। একটা দলিল কি মৌখিক সাক্ষ্যকে বাতিল করতে পারে কিনা এই বিষয়টা জানতে হবে। হ্যাঁ, একটা দলিল মৌখিক সাক্ষ্যকে, একটা দলিল দালিলিক সাক্ষ্য, একটা লিখিত দলিল মৌখিক সাক্ষ্যকে বাতিল করতে পারে কিনা, মানে মৌখিক সাক্ষ্যকে বর্জন করতে পারে কিনা। হ্যাঁ, বর্জন করতে পারে। যেখানে দলিল আছে সেখানে কোনো মৌখিক সাক্ষ্য চলবে না। এটা 91 ধারাতে বলছে, চুক্তি মঞ্জুরি বিধি ব্যবস্থা সম্পত্তি, এইখানে কোনো ধরনের মৌখিক সাক্ষ্য চলবে না। তবে ব্যতিক্রম হিসাবে আবার বলতে চলতে পারে যদি সেখানে প্রতারণা বা যদি কোনো কারণে এইরকম চুক্তিতে কোনো শর্ত দেওয়া থাকে, সেক্ষেত্রে মৌখিক সাক্ষ্যটা গ্রহণযোগ্য হতে পারে ব্যতিক্রম হিসাবে, আদারওয়াইজ মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে দুইটা প্রশ্ন এখান থেকে রেফারেন্স নেওয়া যাবে, কিভাবে দলিল মৌখিক সাক্ষ্যকে আপনার সাপোর্ট করছে, আবার কিভাবে দলিল মৌখিক সাক্ষ্যকে বর্জন করছে। এই দুইটা ইস্যুতে আপনি এই 91 92 দ্বারা সাপোর্টটা নিতে পারবেন। এখানে হচ্ছে আপনার দলিল কিভাবে মৌখিক সাক্ষ্যকে গ্রহণ করতেছে, বাতিল করতেছে, মানে দালিলিক সাক্ষ্যই প্রধান সাক্ষ্য, এটা এখান থেকে আপনি বুঝতে পারবেন। তো 91 ধারাতে এই যে এই বিষয়টাই বলছে, এটাই এখানে লিখে দিয়েছে। আর এটা একটু বড় করে লেখা আছে বিভিন্ন আপনার উদাহরণ দিয়ে। এখন আপনারা যদি কম পারেন তাহলে আপনার এখানে আবার ছোট করে দুই ভাগে উত্তরটা দেওয়া আছে, একটা বিগ ফরম্যাটে আর একটা স্মল ফরম্যাটে। যারা দুর্বল তাদের জন্য হচ্ছে ছোট ফরম্যাটটা, আর যারা সবল তাদের জন্য হচ্ছে বড় ফরম্যাট। যে যেটা পারেন লেখেন, কারণ এটা গুরুত্বপূর্ণ। আর 92 বলছে এটা 91 ধারারই একটা আহ, মানে অ্যাডভান্স ভার্সন 92। 92 বলছে যে 91 ধারার দলিল সম্পর্কে কোনো সংযোজন বা বিযোজন করতেও মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। ধরেন আপনি বলতেছেন যে আপনার দলিলের মধ্যে এই 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 বাড়ির এই বাড়ির এতটুকু যুক্ত হওয়ার কথা ছিল বা হওয়া দরকার ছিল, এই যে বিষয়টা এটা আপনার হচ্ছে করা যাবে না। এই বিষয়েও মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, সংযোজন বা বিযোজনের বিষয়ে। সংযোজন বা বিযোজনের বিষয়েও মৌখিক আপনার এই মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। তবে কখন দেওয়া যাবে, ব্যতিক্রমে কি বলছে, ব্যতিক্রমে বলছে যদি আপনার দলিলটা অকার্যকর হয়ে যায় এবং মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে এই মর্মে যদি কোনো চুক্তি থাকে, আর দলিলটা যদি অকার্যকর হয়ে যায় এবং প্রমাণিত প্রতারণার মাধ্যমে সম্পাদিত যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কেবলমাত্র মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, আদারওয়াইজ মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। এইখানে আমরা ফোকাস করছি যে কখন মৌখিক সাক্ষ্যটা দেওয়া আপনার বর্জন করা যাবে দলিলের এই বিষয়টা। যাই হোক, তারপরে 93 ধারা তো টানতে পারেন, এখানে 93 ধারাও টানতে পারেন, এখানেও মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। ঠিক আছে, 94 95 এগুলো টানতে পারেন। তারপরে হচ্ছে কোন ক্ষেত্রে একটি দলিলের বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য, মানে বলতেছে যে একটা দলিলের বিষয়ে কখন মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য একটা দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য, এটা বলছে আবার এখানে। 22 ঠিক আছে, একটা দলিলের বিষয়ে কখন মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে এটা বলছে এখানে। ঠিক আছে, তো একটা দলিলের বিষয়ে কখন মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে এটা হচ্ছে 22 দ্বারা এখানে কনফার্ম করছে, যে দলিলটা যদি আপনার অবিশুদ্ধ হয়, দলিলের বিশুদ্ধতা বা খাঁটিত্ব নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, সেই ক্ষেত্রে দলিলের বিষয়ে কি করা যাবে, মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। আর 91 92 ধারাতে ওই যে ব্যতিক্রম যেখানে বলছে যে যদি কোনো আপনার পৃথক চুক্তি থাকে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, তাহলে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে দলিল সম্পর্কে, আদারওয়াইজ দেওয়া যাবে না। আর যদি প্রতারণার মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে, ভয়ভীতি দেখিয়ে যদি সম্পাদিত হয়ে থাকে, বল প্রয়োগের মাধ্যমে যদি সম্পাদিত হয়ে থাকে, সেক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে দলিলের বিষয়ে। ঠিক আছে, অথবা আপনার দলিলটা যদি অকার্যকর হয়ে যায় মৌখিক সাক্ষ্য না দিলে, সেই ক্ষেত্রে কেবলমাত্র মৌখিক সাক্ষ্যটা পারমিট করছে, আদারওয়াইজ পারমিট করেনি। তাহলে এটাই প্রশ্ন। দেখেন কোন ক্ষেত্রে দলিলের বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য। ঠিক আছে, অথবা এইভাবেও আসতে পারে দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে বর্জন করেছে, এটা ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। তখন আপনাকে 22 ধারা বাকি ধারাগুলো দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে। ডিজিটাল রেকর্ডের আপনার সম্পর্কে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক কিনা, এটা 22-এর কত বলছে, হ্যাঁ প্রাসঙ্গিক। ঠিক আছে, এইভাবে বারবার পরে পরে আপনার কনসেপ্টটা কি ক্লিয়ার করতে হবে, বুঝছেন। তারপর তারপর হচ্ছে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না, কখন গ্রহণযোগ্য হয়, ওই যে একটু আগে যে পড়ে আসছি
দেখেন একটা প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে। এই যে 32 ধারা, এই যে 32 ধারাতে 4টা ফ্যাক্ট, হ্যাঁ 8টা ক্ষেত্র সুন্দর করে দিয়ে দিচ্ছি, 8টা ক্ষেত্র দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তারপর হস্তরেখা প্রমাণের পদ্ধতি গুলা কি কি? হস্তরেখা প্রমাণের পদ্ধতি আছে বিশেষজ্ঞের অভিমত, পরিচিত ব্যক্তির অভিমত, ঠিক আছে। তারপর হচ্ছে লেখকের আপনার ইয়েগুলা তুলনার মাধ্যমে, এগুলা বিভিন্ন ভাবে একটা লেখার সাথে আরেকটা লেখা তুলনা করে আমরা কি করতে পারি, একটা দলিল আপনার প্রমাণ করতে পারি, ঠিক আছে। জাস্ট বেসিক, আসতে পারে নাও আসতে পারে। দলিলের বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য, এই যে এখানে বলে দিচ্ছি 22, 22 91, 92, 63, 5, 63, 5 ও একটা বিষয় আছে যে দলিল সম্পর্কে, দলিলটা যে দেখছে সে মৌখিক সাক্ষ্য দিতে পারবে, মানে একটা দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য তখন গ্রহণযোগ্য হয়। এইটা আসলে আপনার এই ধারাটা মনে রাখলে আপনার হয়ে যাচ্ছে 22, 22 91, 93, 5। আমি আবার রিপিট করছি আর কি বিষয়গুলো, গতকাল রিপিট করছি আজকে, কারণ এইগুলোর বাইরে আর কোনো প্রশ্ন নাই। এটা আপনার অতটা গুরুত্বপূর্ণ না, তারা শিখতে চাইলে করে নিলেন, আলোচনার দরকার নেই আশা করি, মনে নেই। আর মৃত্যুকালীন ঘোষণা, এটাও আমরা আলোচনা করে ফেলছি। মৃত্যুকালীন ঘোষণা আপনার বলছি কি বুঝি, কোন কোন ক্ষেত্রে মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হয়। আর মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পর যদি কেউ বেঁচে যায়, তাইলে 157 ধারা দিয়ে সেটা সমর্থনমূলক সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর বিশেষজ্ঞের মতামত, এই বিষয়টা আপনার এখানে 45 ধারাতে বিশেষজ্ঞ বিষয়টা বলা আছে। তারপরে প্রমাণের দায়ভারে চলে আসেন, যে এক পক্ষের প্রমাণের দায়ভার কি পরিবর্তিত হয় কিনা দেওয়ানি এবং ফৌজদারি মামলায়। হ্যাঁ, প্রমাণের দায়ভার পরিবর্তিত হয়। যেমন দেওয়ানি মামলায় আপনার দেখেন 102 ধারা, এখানে যদি কারো হারু হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন সেটা তাকেই প্রমাণ করতে হবে, ঠিক আছে। মামলার দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ আর হচ্ছে সাক্ষ্য উপস্থাপনের দায়িত্ব, এই দুইটার মধ্যে পার্থক্য কি এখানে দেওয়া আছে, এটা একটু দেখে নিন, আপনি গুরুত্বপূর্ণ না। জাস্ট অ্যাডভান্স যারা আছেন তারা পড়বেন, আর বাকিরা দরকার নাই তো দেখতে, ঠিক আছে। আর একটা ফৌজদারি মামলার মুক্তি সংক্রান্ত আপনার সন্দেহের ঊর্ধ্বে প্রমাণের ভার কার উপর বর্তায়, যে দাবি করে তার উপর বর্তায় একটা আপনার প্রমাণের ভার। আর প্রমাণের ভার পরিবর্তন হয় কিভাবে একজনের থেকে আরেকজনের, এটা আপনার দেখেন সাক্ষ্য আইনের 103 ধারা, 105 ধারা, 106 ধারা, এই ধারাগুলোতে দেখা যাবে যে প্রমাণের ভারটা কিভাবে পরিবর্তিত হচ্ছে। আসামিকে কিছু বিষয় কিন্তু প্রমাণ করতে হয়, সে যদি বলে আমি অন্যত্র ছিলাম, তাহলে সেটা আসামিকে প্রমাণ করতে হবে, তাহলে এখানে প্রমাণের ভারটা পরিবর্তিত হয়েছে। এখন সে যদি বলে আমি বিশেষ ব্যতিক্রমের মধ্যে থেকে অপরাধটা করছি, আমার খুন করার ইচ্ছা ছিল না, এখানে প্রমাণের ভারটা পরিবর্তিত হইতে পারে। আর 106 দ্বারা ওই যে টিকেট কোথায় ছিল, বিশেষ অবস্থায় বিশেষ জ্ঞান যদি কারো থাকে, সেটা তাকে প্রমাণ করা লাগতে পারে। তাহলে এইভাবে হচ্ছে বিষয়গুলো আপনার এখানে সাজানো গোছানো আছে আর কি। হ্যাঁ, তারপর প্রমাণের দায়ভার সংক্রান্ত নীতিগুলা, ঠিক আছে। প্রমাণের দায়িত্ব সংক্রান্ত নীতি 101 থেকে 114 পর্যন্ত আপনি কি করবেন, এগুলো দিয়ে আসবেন। এগুলো সবাই পারেন, 101 কি, 102 কি, 103 কি, 104, 5, 7, হ্যাঁ, 9, 10, এগুলো না পারার কথা না। মালিকানা ফল। তারপর প্রতিবন্ধকতা, একবার একটা যদি আপনি কাউকে বিশ্বাস করেন, সেটা আর আপনি অস্বীকার করতে পারবেন না, এটাই বলছে কত ধারায়, 115 ধারায়, ঠিক আছে। আর এস্টোপেল কিছু নীতি আছে, এটা এই 115, 116, 117 প্রতিবন্ধকতা নীতি, প্রতিবন্ধ নীতি, এই বিষয়ে আসলে আপনি এই 3 ধারা থেকে দেখবেন। তারপর গ্রহণযোগ্যতা, প্রযোজ্যতা, এটা পড়বেন। তারপরে অ্যারিস্টটল এবং ওয়েবারের মধ্যে পার্থক্য, ঠিক আছে। ওয়েবার হচ্ছে সত্য ত্যাগ করা, অ্যারিস্টটল হচ্ছে একবার যদি কাউকে কোনো কিছু বিশ্বাস করেন, সেটা আপনি অস্বীকার করতে পারবেন না, সেটা ফৌজদারি মামলায় অ্যারিস্টটল প্রযোজ্য না, ঠিক আছে, দেওয়ানি মামলায় প্রযোজ্য। আর অ্যারিস্টটল কিন্তু মামলা আর কোনো ভিত্তি, মামলা তো মামলা না, এটা হচ্ছে একটা কন্ডিশন। আর ওয়েবার যেটা, এটা হচ্ছে সত্য ত্যাগ করা, অধিকার ত্যাগ করা, ঠিক আছে। এখন এই যে ওয়েবার, আপনার সত্য ত্যাগ ওয়েবার, এটা মুখে মুখে করলে হবে না, এটা একটা দালিলিক ওয়েতে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রমাণের বার্তা এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি, একটু আগে যেটা আলোচনা করলাম, প্রমাণের মানদণ্ড, স্ট্যান্ডার্ড অফ প্রুফ, বার্ডেন অফ প্রুফ, এই যে 105, 7 সব আছে এখানে, 14 সহ, এগুলো দেখবেন। স্টপেল সব আছে বিস্তারিত, এগুলো দেখবেন। আরেকটা দেখেন, কোন ব্যক্তিরা আদালতে সাক্ষ্য হিসেবে সাক্ষী দেওয়ার যোগ্য, 118, 119, 120, 133, ঠিক আছে। এইভাবে আবার কারা যোগ্য না, তাদেরকে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না।
ঠিক আছে, 122 থেকে নিয়ে 129 পর্যন্ত সংশ্লিষ্ট ধারাগুলো এখানে আসবে। কোন কোন পরিস্থিতিতে সাক্ষ্য দিতে কাকে কাকে বাধ্য করা যাবে, আর কোন কোন পরিস্থিতিতে সাক্ষ্য দিতে কাকে কাকে বাধ্য করা যাবে না, এগুলো হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন। আপনি আসলে মুখস্থের কিছু নাই, আপনি খালি কি করবেন, দিয়ে যাবেন। ওই যে যারা প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে, 118 বুবা সাক্ষী, স্বামী স্ত্রী সাক্ষী, তারপর হচ্ছে আপনার এই অপরাধের সহযোগী, দুষ্কর্মের সহযোগী, এরাও যোগ্য সাক্ষী। হ্যাঁ, আমি আবারও আজকে রিপিট করে দিলাম, আপনার মাথায় যেন একদম ঢুকাই দিলাম আর কি। এগুলোই পরীক্ষায় আসবে, ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় আসবে। কোনো মামলায় কতজন সাক্ষীর প্রয়োজন, ঠিক আছে, যদি একাধিক সাক্ষী লাগবে, না একজন সাক্ষী হবে, না সাক্ষী আসলে কতজন হবে, এটা এখানে এই বিষয়ে বলা আছে। সাক্ষী সুনির্দিষ্ট সংখ্যা নাই, একজনের হইতে পারে, অধিক লোক হইতে পারে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আদালত সাক্ষী উপস্থাপন করলে বিচারকের প্রাথমিক ভূমিকা কি, এগুলো একটা দিল্লি হয়ে যাবে। তারপর সাক্ষীদের জবানবন্দি, যারা পূর্ণ জবানবন্দি বলতে কি বুঝো, এটা ক্রম বলছে ব্যাখ্যা করতে। তারপর ইঙ্গিতবাহী প্রশ্ন কি, এটা আপনারা জানেন, যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে সেটা ইঙ্গিতবাহী প্রশ্ন। তারপর এখানে কিছু অ্যাক্সেস প্রশ্ন দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু অনেক সময় পরীক্ষায় আসতে পারে, এই জন্য এগুলো রিডিং দিয়ে যাবেন, ঠিক আছে। আমি এগুলা খুব একটা ফোকাস করছি না। যেমন রিফ্রেশিং মেমোরি, এটা কি? রিফ্রেশিং মেমোরি হচ্ছে কোনো কিছু দেখে, কোনো লেখা দেখে, কোনো নথি দেখে তার স্মৃতিটা পুনরুজ্জীবিত করা। যে নথিটা দেখে পুনরুজ্জীবিত করছে, এটা হচ্ছে 160 ধারাতে বলা আছে। আর ওই নথি দেখে কি করতে পারবে, যারা করতে পারবে, 161 ধারাতে বলা আছে। তিনটা ফ্যাক্ট থেকে তিনটা প্রশ্ন আছে, এটা দেখে নেবো। তারপর হচ্ছে 165 ধারায় বিচারকের ক্ষমতা, এটা একটু আগে পড়ছি, জেরার পরিধি, প্রকৃতি এবং উদ্দেশ্য। জেরার পরিধি কি, জেরার প্রকৃতি কি, এবং জেরার উদ্দেশ্য কি। জেরার কাজই হচ্ছে সত্যটাকে উদ্ঘাটন করার জন্য জেরাটা আসছে, জেরাটা অন্য কোনো কারণে আসে নাই। জেরার মাধ্যমে আমরা সত্য বা প্রকৃত ঘটনাটাকে মানে উদ্ঘাটন করতে পারি, ঠিক আছে। আর এই আপনার এই জেরার মাধ্যমে সত্যবাদিতা আপনার জানা যায়, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা, চরিত্র অনন্যে জেরা করা হয়। সেখানে আপনার সত্যবাদিতা জানা, পরিচয় মর্যাদা জানা, চরিত্রের উপর আঘাত করে তার তার সাথে প্রকৃত ঘটনাটাকে আমরা উদ্ঘাটন করতে পারি। এগুলো হচ্ছে জেরার পরিধি, শর্টকাট। তারপর জেরার প্রকৃতি কি, জেরার প্রকৃতি আছে, এটা যারা বিরোধী পক্ষের একটা আইনগত অধিকার, এবং এটা হচ্ছে একটা অস্ত্রের মতো। কিসের অস্ত্রের মতো? সত্য উদ্ঘাটনের জন্য, এটা আত্মরক্ষার একটা হাতিয়ার হতে পারে। আর এটার উদ্দেশ্য কি, তর্কিত ঘটনা বিষয়ের সত্যতা উদ্ঘাটন করা, তারপর সত্যবাদিতা পরীক্ষা করা, সাক্ষীর পরিচয় মর্যাদা জানা, সাক্ষীর চরিত্রের উপর আঘাত করে আপনার বিশ্বাসযোগ্যতাটাকে দুর্বল করা, ঠিক আছে। আর কোনো বিষয় যদি গোপন থাকে, সেটাকে সত্য এবং সঠিক প্রমাণিত করার জন্য আপনার এই সমস্ত ইস্যুতে যারা গুলো কি করে, কাজ করে। তারপর যারা না করার ফলাফল কি, আসলেও আসতে পারে, না আসলেও নাও আসতে পারে, একটু রিডিং দিতে পারেন। আর হচ্ছে এটা তো দেখেন নেই, নীতি আছে, এটাও দরকার নেই। তারপরে দেখেন জবানবন্দি, জেরার প্রকৃতি, পরিধি, উদ্দেশ্য, আমরা একটু আগে যেটা করছি এটাই, এদের মধ্যে পার্থক্য কি, এটা just একবার রিডিং দিয়ে রাখবেন, তাহলেই হয়ে যাবে। আর জেরার সময় আদালত কখন হস্তক্ষেপ করতে পারে, আপনি যখন জেরা করবেন তখন আদালত কখন হস্তক্ষেপ করতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন আসতে পারে। জেরার সময় আদালত কখন হস্তক্ষেপ করতে পারে, দেখেন, যদি আপনার যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করেন, এগুলো হচ্ছে বেসিক, এগুলো মুখস্থ করে হয় না, ঠিক আছে। কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সাক্ষী প্রশ্নের উত্তর দিতে বাধ্য হবে কিনা, সেটা নির্ধারণ করে 148 ধারা। তারপর যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা যাবে না, 149 ধারা। অশালীন তুচ্ছাজনক প্রশ্ন করা হলে কি হবে, 161 ধারা। অপমান বিরক্তিকর প্রশ্ন হলে কি হবে, সেটা বলছে 152 ধারাতে। আর কোন এই যে বিষয়গুলা, হ্যাঁ, এই বিষয়গুলোই হচ্ছে জেরার সময় আদালত হস্তক্ষেপ করতে পারে। সে যদি বিরক্তিকর বা অপমানজনক প্রশ্ন করে, তখন সেখানে কি থামায় দেওয়া যাবে। তারপর অশালীন বা কুরুচিপূর্ণ 151 ধারা অনুযায়ী প্রশ্ন হলে থামায় দেওয়া যাবে। যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে থামায় দেওয়া সুযোগ আছে। তাহলে এইগুলাই হস্তক্ষেপ, এগুলাই হচ্ছে জেরার সময় আদালত কি করতে পারে, হস্তক্ষেপ করতে পারে। তারপর জবানবন্দি কাকে বলে, জবানবন্দি গ্রহণের উদ্দেশ্য কি আর পরিধি কি। জবানবন্দি কি, যে আপনার পক্ষ সাক্ষীকে আদালতে হাজির করছে, ঠিক আছে, সেই পক্ষই তো জবানবন্দি দেয়।
আর এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মামলার মূল বিষয় এবং সাক্ষীর বক্তব্য আদালতের সামনে উপস্থাপন করা। ঠিক আছে, মামলার মূল বিষয় এবং সাক্ষীর বক্তব্যটা আদালতের সামনে উপস্থাপন করা। আচ্ছা, পরিধি কি? জবানবন্দি মামলার প্রাসঙ্গিক ঘটনার মামলার প্রাসঙ্গিক ঘটনার বাইরে নেওয়া যাবে না। এটা হচ্ছে জবানবন্দির পরিধি, এরিয়া আছে। প্রাসঙ্গিক ঘটনার বাইরে গিয়ে আপনি জবানবন্দি দিতে পারবেন না। আর বিশেষজ্ঞ সাক্ষীর জবানবন্দি শুধুমাত্র রিপোর্টের সাথে সম্পর্কিত হইতে হবে। বিশেষজ্ঞ সাক্ষী যদি কোনো জবানবন্দি দেয় সেটা রিপোর্টের সাথে সম্পর্কিত হওয়া লাগবে। আর জবানবন্দিতে লিডিং কোশ্চেন করা যাবে না। তবে কিছু কিছু করা যায়, যেগুলো অবিসংবাদিত ঘটনা, সেক্ষেত্রে জবানবন্দিতেও লিডিং কোশ্চেন করা যায়। তবে লিডিং কোশ্চেন সাধারণত দেওয়ার সময় আমরা করি, জবানবন্দিতে করি না। এইভাবে আপনার 2 থেকে 3 দিনের মধ্যে সাক্ষ্য আইন বা সব আইন আপনার মাথায় নিয়ে আসতে হবে, নাইলে পাস করা ডিফিকাল্ট হয়ে যাবে। 6 মাস ধরে পড়বেন, ওই সময় নাই। ঈদের পর পরই পরীক্ষা হবে, 20 তারিখ ধরেন, ঈদের পরে 20 থেকে 25 তারিখের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন কি? এই ইঙ্গিতবাহী প্রশ্নের ব্যবহার কখন করা যায়, কখন করা যায় না, এটাই তো ব্যবহার। এগুলো সব এখানে দেওয়া আছে, সহজ এগুলো এগুলো যত এখান থেকে দেখে নিবেন। এখন রূপা একটি আপনার মামলার একটা সাক্ষী, আইনজীবী তাকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করতেছে। এখন আদালত এই পরিস্থিতিতে কি করবে? এখানে বলা আছে যে 148 ধারা অনুযায়ী, 149 ধারা অনুযায়ী দেখবে। হ্যাঁ, যদি এরকম আপনার ইস্যু হয়, তাহলে আদালত 149 ধারা অনুযায়ী আইনজীবীর বিরুদ্ধে কি করতে পারবে? ওই রিপোর্ট করতে, 150 ধারা অনুযায়ী রিপোর্ট করতে পারবে আইনজীবী যদি অপমানজনক কোনো প্রশ্ন করে 150 ধারা কর্তৃপক্ষের কাছে। ঠিক আছে, তারপর আপনার 149 ধারা যদি অপমানজনক প্রশ্ন করে, তাহলে সেখানে বাধা দিতে পারবে। এইটাই হচ্ছে এই পরিস্থিতিতে আদালতের কর্তব্য। 2 মার্কের প্রশ্ন এরকম একটা প্রবলেম দিয়ে আপনাকে বিভ্রান্তি করার চেষ্টা করবে, আপনি বুঝতেছেন কিনা, প্রশ্নটা ধরতে পারছেন কিনা, এরকম প্রবলেম আপনাকে ফেলবে এটাকে প্রশ্ন দিয়ে। এটা এখানে প্র্যাকটিস করবেন। তারপর কখন একজন বিচারক অনৈতিক, অশালীন, কুৎসাজনক সাক্ষ্য প্রদানে বাধা দিতে আপনার পারেন? এটা প্রশ্নটা একটু বলেছে, নাটা কারণ কেটে যাবে। এই যে এই সমস্ত ইস্যুতে আপনার আদালত কি করবে? বাধা দেবে। 149, 150, 152। তারপর আকাশ বাদল কি? আমি একটু ওভারঅল আলোচনা করে যাচ্ছি আর কি, যাতে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয় ঠিকটা করলে। আকাশ বাদলকে হত্যার দায়ে অভিযুক্ত হলেন। আচ্ছা, এখানে একটা ঘটনা সে মনে করেন যে পূর্বে আপনার জানছে বা পূর্বে একটা মন্তব্য দিছে, এখন পরে আবার সে অন্য আর একটা বলছে। এই ক্ষেত্রে এই ঘটনাটা আমি পড়লাম না, এই ক্ষেত্রে ওই সাক্ষীর আগের বক্তব্যের সাথে পরের বক্তব্য মিলতেছে না। এই ক্ষেত্রে ওই সাক্ষীর গ্রহণযোগ্যতাটা কিভাবে নির্ধারণ করবেন? তার বিশ্বাসযোগ্যতা পূর্ণ করার প্রক্রিয়াটাই বা কি হবে? এখানে আপনার সাক্ষীর গ্রহণযোগ্যতাটা 155(3) দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। আর 155 ধারা 3টা ফ্যাক্ট আছে, যেখানে সাক্ষী উপস্থাপনের মাধ্যমে আপনার প্রমাণ করতে হবে আপনি দেশে সে বিশ্বাসের অযোগ্য, সে হচ্ছে আর্থিক সুবিধা নিছে, এরকম ফ্যাক্ট গুলো আছে। এই ফ্যাক্টের মাধ্যমে তার বিশ্বাসযোগ্যতা হরণ করার চেষ্টা করবেন 155 ধারা দিয়ে। ঠিক আছে, এবং তার পূর্বের বক্তব্যের সাথে বর্তমান বক্তব্য মিলে না, এইভাবে আপনার একটা ফ্যাক্ট দিয়ে দিতে যে এখানে তার এই বিশ্বাসযোগ্যতাটা কিভাবে আপনি হরণ করার প্রক্রিয়াটা কি, তখন আপনাকে জাস্ট এই ধারার রেফারেন্সটা দিয়ে হরণ করতে হবে, যদি আগেরটার সাথে পরেরটা না মিলে। তারপরে 167 ধারা অনুযায়ী সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে ভুল ত্রুটি হলে বিচারক আপনার বিচার বা কোনো সিদ্ধান্তের পরিবর্তন আবশ্যক নয়। মানে হচ্ছে যদি এখানে সে সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে ভুল ত্রুটি বলতে, সে যদি সাক্ষ্য গ্রহণ ছাড়াই যদি আপনার ইয়ে করে ফেলে, ওই মামলার আপনার রায় দিয়ে দেয়, ধরেন একটা 5টা সাক্ষ্য নেওয়া দরকার, 2টা সাক্ষ্য নিয়ে সে রায় দিয়ে দিচ্ছে, এক্ষেত্রে মামলার পুনরায় বিচার করতে হবে না। হ্যাঁ, যদি ন্যায় বিচার বিঘ্নিত না হয়। ঠিক আছে, তারপর বৈরী সাক্ষী কি? এটা তো আমরা সবাই জানি। বৈরী সাক্ষীর সাক্ষ্যগত মূল্য কি? বৈরী সাক্ষীর সাক্ষীর মূল্যায়নটা কিভাবে করা হয়? ঠিক আছে, তারপর বৈরী সাক্ষীকে কে জেরা করতে পারে? বৈরী সাক্ষী বিষয়ে আদালত কি বিবেচনা করে? আমরা তো সবাই জানি যে যে পক্ষ সাক্ষীকে আনছে সেই পক্ষের বিরুদ্ধে গিয়ে যদি কেউ সাক্ষ্য দেয়, তখন সেটা বৈরী সাক্ষী হয়। আর বাকি ইনফরমেশন গুলো আপনারা জানেন, এখান থেকে জাস্ট একটা রিডিং লিখে দেবেন। মানে আপনি সাক্ষী আনছেন, আপনার বিপক্ষে চলে গেছে, এটাই তো বৈরী সাক্ষী। আর অভিশংসনের যে বিষয়টাই একটু আগে যেটা বললাম। ঠিক আছে, 155 ধারা।
সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট, এটা এখান থেকে দেখতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের থিওরি। ঠিক আছে, এই শীটটা যদি আপনি মোটামুটি করে ফেলতে পারেন তাহলে আপনার থিওরি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, থিওরি রিলেটেড যত ইনফরমেশন নেওয়া দরকার এখানে আমি নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন প্রবলেমটা বাকি আছে, প্রবলেমটা হয়তো বা সামনে আহ, একদিন গ্যাপ দিব আমরা, তারপরে একটা ক্লাসে প্রবলেম গুলো দেখবো, দেখে আমরা হচ্ছে অন্য একটা সাবজেক্টে চলে যাবো ওই দিন। ঠিক আছে, হয়তো বা তামাদি অথবা স্যারের যেটা পড়াই সেক্ষেত্রে আমরা কি করবো, চলে যাবো। তাহলে আমার ক্লাস আজকে শেষ। আপনারা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসগুলো আমাদের পেইড পেজে হবে। আপনারা যদি নিরবিচ্ছিন্ন ক্লাস করতে চান এবং সাপোর্ট পেতে চান তাহলে আমার এই আজকে নিয়ে 2টা ফ্রি ক্লাস নিলাম আমরা, আপনারা পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন। এই পেইড ব্যাচে লিংক দিব, আমরা পেইড ব্যাচটা কন্টিনিউ করে ফিড দিয়ে সবকিছু কনফার্ম করে আমরা হচ্ছে আপনার ব্যাচটাকে রান করবো আর কি, এবং আপনার সবগুলো সাবজেক্টেরই শীট এবং টপিক এবং এক্সারসাইজ করব আমরা সামনে। ঠিক আছে, ভালো থাকেন। তাহলে আমার আজকে এই বক্তব্য, মোটামুটি 60 পয়েন্ট অনেকটা গুছিয়ে ফেলছি। এখন আপনার কাজ হচ্ছে ওই ইয়ের সাথে মিলিয়ে জিনিসটা কনফার্ম করা, ধারার সাথে মিলিয়ে আপনার কনসেপ্টটাকে কনফার্ম করা। ঠিক আছে, তাইলে আপনার কাজ শেষ, সমস্যা হবে না। স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বিদায় নিচ্ছি। হ্যাঁ। বাবা